ইন্ট্রোডাকশন টু ড্রামা। তো আমরা সর্বপ্রথম যে বিষয়টা জানবো আসলে ড্রামাটা কি, আমরা একদম বেসিক থেকে পড়া ট্রাই করি, তারপরে একেবারে আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে বিস্তারিত যাব। এই যে ড্রামা, এই ড্রামাটা কি? হোয়াট ইজ ড্রামা? ড্রামা হচ্ছে আ লিটারারি ফর্ম ইন্টেন্ডেড টু বি পারফর্ম অন স্টেজ থ্রু অ্যাকশন অ্যান্ড ডায়লগ। অর্থাৎ একটা স্টেজের মধ্যে আমরা যেখানে পারফর্ম করি, সচরাচর আমরা কিন্তু নাটকগুলো দেখে থাকি এবং টিভি সিরিয়ালে যে নাটকগুলো দেখি এগুলো কিন্তু না, আগের যে গ্রাম্য পরিবেশে যে নাটকগুলো হইতো এই নাটকগুলোর কথা হচ্ছে যে থিয়েটার বা কোনো জায়গার মধ্যে থিয়েটারের মতো প্লেস তৈরি করে যে জায়গায় আমরা পারফর্ম করি এবং এখানে কি কিছু অ্যাকশন থাকে এবং আমরা কিছু ডায়লগ দেই, এটাকে আমরা কি ড্রামা বলতেছি। তো এটা হচ্ছে ড্রামার হচ্ছে পার্ট হচ্ছে দুইটা। মূলত ড্রামাটাকে আমরা দেখবো দুইটা, একটা হচ্ছে কমেডি কমেডি আর একটা হচ্ছে কি ট্রাজেডি। এই যে দুইটা পার্ট, একটা হচ্ছে কমেডি আর একটা হচ্ছে ট্রাজেডি। আচ্ছা, এখন কি কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কমেডি কমেডি জিনিসটা কি? এখন এই যে কমেডি কমেডি জিনিসটা এরকম, এটা হচ্ছে এক ধরনের ড্রামা, আ কাইন্ড অফ ড্রামা। কমেডি ইজ আ কাইন্ড অফ ড্রামা হুইচ বিগিনস, যেটা শুরুতে কি হয় অ্যাডভার্সিটি অথবা ডিসকর্ড থাকে এবং শেষটা কি হয় হ্যাপিনেস দিয়ে শেষ হয়, হ্যাপিনেস থাকে শেষে। আর ট্র্যাজেডিটা কি হয়, ট্র্যাজেডিতে শেষ হয় হচ্ছে স্যাড দিয়ে, অর্থাৎ দুঃখ থাকে। এটাই হচ্ছে পার্থক্য। তো আমরা যেটা আজকে পড়তে যাচ্ছি এটা হচ্ছে ট্র্যাজেডির মধ্যে পড়বে। তো অলরেডি বুঝে যাওয়ার কথা, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বা ক্যাপশন থেকে অলরেডি বুঝে যাওয়ার কথা যে আজকে আমরা কোন ড্রামাটা পড়তে যাচ্ছি। তো আজকের যে ড্রামাটা এটা কি একটা ট্র্যাজেডি, এটার নাম হচ্ছে ওডিপাস। ওডিপাস, ইডিপাস রেক্স। ড্রামাটার নাম ইডিপাস রেক্স। এটা লিখছেন কে? লিখছেন হচ্ছে আমাদের সফোক্লিস, রিটেন বাই সফোক্লিস। এখন এই যে ড্রামাটা, এই ড্রামাটা জানার আগে আমাদের একটু এই সফোক্লিস যে আছে, সফোক্লিসের বিষয়ে একটু জানি। ইনি হচ্ছে জন্মগ্রহণ করে 496 বিসি আর মৃত্যুবরণ করে 406 বিসি। এখন সচরাচর আমরা দেখি কি জন্মসাল মৃত্যু সালগুলো কি হয়, এটা হচ্ছে জন্ম, বার্থ, এটা কি ডেট। আচ্ছা, এটা জন্মসাল আর এটা হচ্ছে কি মৃত্যু সাল। এখন এটা হচ্ছে কম 406 সে মৃত্যু করছে, কিন্তু 496 কি জন্মগ্রহণ করছে। তো আমাদের সংখ্যা রেখাটা ঠিক এরকম, যেটা হচ্ছে জিরো, এই জিরোতে হচ্ছে যীশু খ্রিস্টের জন্ম। তো এরপরে আমরা যত এদিকে যাব সেটা হচ্ছে যেমন 2001, 2002, তো ঠিক এরকম এই পাশে আগাবে। এটা যদি জন্ম হয় এটা মৃত্যু হবে, কিন্তু এই পাশে যেটাকে খ্রিস্টপূর্ব বলে, যীশু খ্রিস্টের জন্মের পূর্বে, তো এদিকে কি হয় কমে। তো এটা যদি তার জন্ম বা মৃত্যু এইভাবে এই পাশে কি কমবে। তো তার মৃত্যুটা হয়েছে এই জায়গায়, ঠিক এরকম জন্ম হচ্ছে আহ মৃত্যু হচ্ছে 406 আর জন্মটা কি 496, মানে এই পাশ থেকে এই পাশে যোগ হবে, এই জিরো থেকে এই পাশে যোগ হবে। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব, এটা হচ্ছে খ্রিস্ট পরের, যেটা খ্রিস্ট যীশু খ্রিস্টের জন্মের পরের একটা অংশ, পূর্বের একটা অংশ। তো এই জন্য এইখানে কি হিসাবটা উল্টা মনে হচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে
আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে ইডিপাস রেক্স সফোক্লিসের লেখা। তো এটার হচ্ছে একটা ল্যাটিন টাইটেল আছে, একটা হচ্ছে গ্রিক টাইটেল আছে। অর্থাৎ ল্যাটিন ভাষায় পরবর্তীতে গ্রিক ভাষায় এটা হচ্ছে পাবলিশড করা হয়। তো এটা যে গ্রিক টাইটেলটার নাম হচ্ছে ইডিপাস ট্রায়ানাস। সরি, একটু বানানটা ভুল হয়ে গেছে। TYRANNUS, এটা হচ্ছে আমাদের গ্রিক টাইটেল। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি ল্যাটিন টাইটেল। এখন এই যে ল্যাটিন টাইটেল কি আমরা যেটা জানি, ইডিপাস রেক্স। ইডিপাস রেক্স হচ্ছে আমাদের ল্যাটিন টাইটেল। তো এটা আমাদের কি ব্রিফ কোশ্চেনে আসে, এজন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে বৃষ্টি ঝড় সবই হচ্ছে সেই আজকে ভোর থেকে। এটা শুধু এখানে না, বেশ কিছু জায়গায়। তো এটা হচ্ছে গ্রিক টাইটেল, আর এটা হচ্ছে কি ল্যাটিন টাইটেল। এখন এর একটা ট্র্যাজেডি ইডিপাস রেক্স। তো এটা ট্র্যাজেডির মধ্যে কোন ট্র্যাজেডি? ট্র্যাজেডির মধ্যে কিছু ভাগ আছে। তার মধ্যে আমরা যেটা জানি এটা হচ্ছে ট্র্যাজেডি অফ ফেট। অর্থাৎ কি তার যে ভাগ্য, এই যে ভাগ্যটাই তার হচ্ছে দোষ। ভাগ্যের দোষেই যে কর্মটা হয়, যে দুঃখটা সে পাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্র্যাজেডি অফ ফেট। আচ্ছা, এরপর যেটা দেখবো এটা হচ্ছে রিটেন কবে, মানে কত সালের দিকে এটা আসলে লিখছিল। রিটেন ইন 429 BC। আচ্ছা, এই যে নাটকটা যেহেতু লিখছে, লিখার পর তো অবশ্যই পারফর্ম করছে। তো কোন থিয়েটারে বা কোথায় পারফর্ম করলো সেটা একটু জেনে নিই। পারফর্ম ইন থিয়েটার। থিয়েটার অফ ডায়োনিসাস। থিয়েটার অফ ডায়োনিসাসে এটা হচ্ছে পারফর্ম করা হয়। কিন্তু এই থিয়েটার অফ ডায়োনিসাস এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের এথেন্সে অবস্থিত। ইন ইএনএস, এথেন্স। এই যে ইডিপাস রেক্স, এটা হচ্ছে গ্রিক টাইটেল হচ্ছে ইডিপাস ট্রায়ানাস, আর ল্যাটিন টাইটেল হচ্ছে ইডিপাস রেক্স। তারপর হচ্ছে এটা একটা ট্র্যাজেডি অফ ফেট। তারপর এটা লেখা হয় 429 সালে এবং পারফর্ম করা হয় থিয়েটার অফ ডায়োনিসাসে, এথেন্সের মধ্যে। কত সালে? ঠিক এটাই 429 বিসিতে। এই সময়তেই এটা কি পারফর্ম করা হয়। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন? একটু জানান তো যে সবকিছু বুঝতে পারতেছেন কিনা। আপনারা একটু জানান যে যতটুকু আগাইলাম এটুকুর মধ্যে ক্লিয়ার আছেন কিনা এই বিষয়টুকু, যে ইডিপাস রেক্স লেখক হচ্ছে সফোক্লিস, জন্ম হচ্ছে 496 বিসি, মৃত্যু হচ্ছে 406। আর এটা গ্রিক টাইটেল ইডিপাস ট্রায়ানাস, তারপর হচ্ছে ল্যাটিন টাইটেল ইডিপাস রেক্স, তারপর এটা এটা একটা ট্র্যাজেডি অফ ফেট। তারপর রিটেন, এটা লেখা হয় 429 বিসি এবং এটা পারফর্ম করা হয় থিয়েটার অফ ডায়োনিসাসে। এবং এটা কোথায়? থিয়েটার অফ ডায়োনিসাস অবস্থিত হচ্ছে এথেন্সে। 429 খ্রিস্টপূর্বে এটা কি পারফর্ম করা হয়। ওকে, তো এটা সেটিংস একটা আছে। সেটিংসটা কোথায়? থিপস।
থিপসে হচ্ছে এটা কি সেটিং করা হয়, মানে সেট করা হয় থিপসের একটা জায়গা, এখানে হচ্ছে কি সেটিং করা হয়। আর একটা বিষয় জানতে হবে, ল্যাঙ্গুয়েজ। মূলত এই নাটকটা ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল, এজন্য এটার কি সরি গ্রিক ভাষায় লেখা হয়েছিল, এজন্য এটা ল্যাঙ্গুয়েজটা হবে কি অ্যানসেন্ট গ্রিক। এটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যানসেন্ট গ্রিক। এবং যে সেটিংসটা এখানে ছিল থিপস, এটা কোথায় ছিল? এটার মধ্যে যদি আমরা দেখি, এটাতে আমরা দেখতে পাবো যে দ্য রয়্যাল হাউস অফ থিপস এর মধ্যে। এই যে সেটিংটা থিপস এর কথা, এটা হচ্ছে একটা দ্য রয়্যাল হাউস অফ থিপস একটা রাজ্যের মধ্যে অনেক বড় সভাকক্ষ থাকে। তো ঠিক এই দ্য রয়্যাল হাউস অফ থিপস এটা একটা তার হচ্ছে জায়গার নাম, ওইখানকার মানে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর নাম হচ্ছে দ্য রয়্যাল হাউস অফ থিপস এর মধ্যে দ্য রয়্যাল হাউস যেটা, এখানে হচ্ছে কি ইডিপাস রেক্স দাঁড়ায় তার সামনের মানুষদের কি সাথে কথা বলে, এই জন্য এটা হচ্ছে দ্য রয়্যাল হাউস। আচ্ছা, এরপরে যাব, বোর্ডে যেহেতু জায়গা নেই আর আমার আমার হাতের লেখাগুলো একটু বড় বড় আর হাতের লেখা ভালো না, তো আমার কথার সাথে হাতের লেখাগুলো যতটুকু বুঝতে পারেন এটাই মানায় নেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে লিটারেরি যে ডিভাইস, মানে কোন কোন এজের মধ্যে এই নাটকটা হচ্ছে লেখা হয় বা কখন এটা পারফর্ম করা হয়, কোন এজের মধ্যে। এই লিটারেরি পিরিয়ড এটা কি হবে? লিটারেরি পিরিয়ডটা হবে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল যে পিরিয়ড আছে, এই ক্লাসিক্যাল পিরিয়ডে হচ্ছে কি এই ড্রামাটা লেখা হয়ে থাকে। তো এটা একটা ক্লাসিক্যাল ড্রামাও বলা যায়, যেহেতু এটা ট্রাজেডি, যেহেতু ক্লাসিক্যাল পিরিয়ডের সময় এটা লেখা হয়, তাহলে এই জন্য এটাকে কি বলা হচ্ছে, ক্লাসিক্যাল বলা যায় এই জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এতক্ষণ পর্যন্ত কি সেটিং কোথায়, আহ, বিষয়বস্তুগুলা কি কি ছিল, এটার নাম কি ছিল, এটুকু জানলাম। তো এখন এটা যে ক্যারেক্টার গুলো আছে, এই ক্যারেক্টার গুলো যদি একটু জানতে পারি, তাহলে কি ড্রামাটা পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। ক্যারেক্টার লিস্ট। এখন আমরা হচ্ছে এই যে নাটকটা মূলত এখানে তিনটা রাজ্য পাবো। একটার নাম হচ্ছে থিপস, দ্বিতীয়টা হচ্ছে কোরিন, তৃতীয়টার নাম হচ্ছে অ্যাথেন্স। এই তিনটা রাজ্য পাবো। তো তিনটা রাজ্যের মধ্যে রাজা আছে, রানী আছে। তো এই বিষয়গুলো আগে ক্লিয়ার করে নিই। আমরা প্রথমত কি পাবো? থিপস রাজ্য। এটা হচ্ছে থিপস। তারপর এখানে হচ্ছে কোরিন। আচ্ছা, আগে থিপসেরটা ক্লিয়ার করি, নাহলে বোর্ডের মধ্যে কি জায়গা ক্লিয়ার হবে না। একজন বলছেন যে ড্রামাটা খুঁজে পাচ্ছেন না, আসলে খুঁজে পাচ্ছেন না বলতে বইয়ে। আচ্ছা, দেখেন আমি থিপস রাজ্যের যে এটার হচ্ছে রাজাকে, তার আগে এই থিপস রাজ্যের পরিচিতিটা একটু বলি। প্রথমত মূলত এই থিপস যে রাজ্যটা আছে, এটা গঠন করে হচ্ছে কে? ক্যাডমাস। এই ক্যাডমাস নামের এই ব্যক্তিটা হচ্ছে এই থিপস রাজ্যটা গঠন করে প্রথমত সর্বপ্রথমে। কিন্তু ইনি যখন এটা গঠন করতে যায়, তখন এনার এই থিপস রাজ্যের মধ্যে কিছু
প্রবলেম বা সমস্যা হয়ে যায়। পরবর্তীতে এই থিপস রাজ্য তৈরির যে সমস্যাটা, এই সমস্যার জন্য কি চিরায়ত ভাবে সবাই এই সমস্যাগুলোর মধ্যে পড়তো। তো এটা হচ্ছে এই ক্যাডমাস হচ্ছে কি ফাউন্ডার অফ থিপস। ফাউন্ডার অফ থিপস। এখন পরবর্তীতে ক্যাডমাসের সন, এর নাম হচ্ছে পলিডোরাস। পলিডোরাস এর এর যে ছেলে, এর নাম হচ্ছে কি ল্যাপডাকাস। এরপর এই ল্যাপডাকাসের ছেলে হচ্ছে কি কিং লায়াস। এই কিং লায়াস, এই কিং লায়াসের আসলে পুত্র হচ্ছে কিং ইডিপাস। মূলত হচ্ছে এই যে সিকোয়েন্স, ক্যাডমাস হচ্ছে ফাউন্ডার অফ থিপস, তার ছেলে হচ্ছে পলিডোরাস, তার ছেলে হচ্ছে ল্যাপডাকাস, তার ছেলে হচ্ছে কিং লায়াস, কিং লায়াসের ছেলে হচ্ছে কিং ইডিপাস। এখন এই যে এইদিকে হচ্ছে কি, এটা আমাদের এই বিষয়গুলো জানতে হবে। আচ্ছা, একজন বলতেছেন যে বইয়ে খুঁজে পাচ্ছেন না। আচ্ছা আমি বলি, বিষয়টা হচ্ছে বইয়ে না পাওয়ার কারণ হচ্ছে আপনি যে বইটা কিনছেন এই বইটার মধ্যে সেটা হয়তো নাই, এটা প্রথমত কারণ। দ্বিতীয়টা হচ্ছে যে আপনি যে বইটা কিনছেন এই মূলত এই কি বলে ইডিপাস রেক্স যে নাটকটা, এটা এরকম একটা ছোট্ট একটা বই, এতটুকু ছোট একটা বই। তো এই বইটা হচ্ছে আলাদাভাবে কিনতে হয়। আর আমরা সচরাচর ফ্রেন্ডস পাবলিকেশনের যে বইটা কিনি এটার মধ্যে ইডিপাস রেক্স নাটকটা থাকে না, এখানে জাস্ট এক্সপ্লানেশন কিছু দেওয়া থাকে, প্রশ্নের উত্তর দেওয়া থাকে, ব্রিফ কোশ্চেন দেওয়া থাকে, এইসব কিছু দেওয়া থাকে। আর মেইন টেক্সটটা কিনতে গেলে পাইতে গেলে সেটা এরকম এই সাইজের একটা বই আছে, জাস্ট ছোট, 25 টাকা না 30 টাকা মনে হয় দাম। তো ওই বইটা কিনতে হয়। আর যেহেতু সেকেন্ড ইয়ারে ড্রামা হচ্ছে 5টা, তো এই 5টা ড্রামার জন্য আসলে মূলত 5টা বই। আর আলাদা করে নাটকের বই হচ্ছে আরো 2টা আছে ছোট ছোট। 5টা হচ্ছে মূল টেক্সট বই, মূল বই। এর মধ্যে 2টা টেক্সট নাই, এই 2টা টেক্সট আলাদা কিনতে হয়। রাইডার্স টু দ্য সি আর একটা মনে হয় ইডিপাস টেক্সট, আলাদা কিনতে হয়। আচ্ছা, এরপর আমরা এখন যাই, তাহলে আমরা যে কিং লায়াস একে নিয়ে হচ্ছে আলোচনা করব। কিং লায়াস আর এনার ওয়াইফ হচ্ছে কুইন, কুইন জোকাস্তা। এই দুইজনের ছেলের নাম হচ্ছে কিং ইডিপাস। এখন এই থিপস রাজ্যের মধ্যে আরেকজন পাবো, নাম তার হচ্ছে ক্রেয়ন। এই ক্রেয়নকে ব্রাদার অফ জোকাস্তা। ব্রাদার অফ জোকাস্টা, এই ক্রেয়ন হচ্ছে এই জোকাস্টার ভাই। তারপর আরেকজন পাবো টাইরিসাস। এই টাইরিসাস কে? এ হচ্ছে একজন ব্লাইন্ড, মানে অন্ধ মানুষ, এবং কে ব্লাইন্ড প্রফেট। এবং এই যে টাইরিসাস এ কি করে ভবিষ্যৎ দেখতে পায় আসলে, মূলত যেহেতু সে অন্ধ, অন্ধ থাকার পরেও সে আসলে ভবিষ্যৎ দেখতে পাইতো। এখানে আরো পাবো শেফার্ড, মানে রাখাল, শেফার্ড পাবো। তারপর হচ্ছে ফিংস। এই যে ফিংস, এটা কি? এটা মূলত এক ধরনের মনস্টার। এটা একটা মনস্টার। তো গ্রিক যে মাইথোলজি আছে, এই গ্রিক মাইথোলজিতে এই হচ্ছে ফিংস মনস্টারকে পাওয়া যায়। তো এই যে মনস্টার, এটা দেখতে কেমন ছিল? এটা দেখতে ছিল যে কোমর থেকে উপর পর্যন্ত, মানে আমাদের যে মানুষের কোমর থেকে উপর পর্যন্ত এটা হচ্ছে একটা মেয়ের মতো, একদম লাইক আ মেয়ের মতো চুল আছে, বুক, পেট সবকিছু একই। এবং কোমর থেকে নিচে, নিচের অংশটা হচ্ছে দেখতে সিংহের মতো।
লাইকা উপরের অংশটা হচ্ছে আপনার একজন গার্ল, আর নিচেরটা কি লায়ন বা সিংহের মতো। তো এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এটা এইটুকুই হচ্ছে কি আমাদের থিবস রাজ্যের যে, সরি, আরেকটা ছিল, সেটা হচ্ছে যে দা অরাকল অফ ডেলফি। এটা যদি উপরে লিখতাম ভালো হতো, কিন্তু জায়গায় তো নেই। দা অরাকল অফ ডেলফি। এই যে দা অরাকল অফ ডেলফি, এটা মূলত কি একটা মন্দির। মন্দিরটা কি, এই যে দা অরাকল, এটা হচ্ছে একটা মন্দির, আর এই যে ডেলফি অর্থাৎ এটা একটা জায়গার নাম, এই ডেলফিতে অবস্থিত। এই ডেলফিটা হচ্ছে জায়গার নাম, আর এই ওরাকল হচ্ছে কি একটা মন্দির। তো এই ডেলফিতে অবস্থিত এই যে মন্দিরটা, এটার নাম হচ্ছে কি ওরাকল মন্দির বলতেছে। তো এই মন্দিরটা মূলত কিসের? এটা হচ্ছে আমাদের অ্যাপোলোস ওরাকল বলা হয়। এই যে অ্যাপোলোস ওরাকল, মূলত এই যে অ্যাপোলো, এ হচ্ছে একজন গড। তারা হচ্ছে তখনকার দিনে এই অ্যাপোলোকে কি ঈশ্বর মানত বা গড মানত। তো এই যে ওরাকলের যে দেবতা, মানে অ্যাপোলো একজন দেবতা, তো ওরাকলের হচ্ছে দেবতা। এই জন্য এই যে দা ওরাকল অফ ডেলফি, ডেলফিতে অবস্থিত। তো এই যে ওরাকল অফ ডেলফি আছে, এটা মূলত কি, এখান থেকে যে কথাগুলো বলা হয়, যে বাণীগুলো দেওয়া হয়, এগুলো সবাই বিশ্বাস করতো যে এটা 100% সত্য। এখান থেকে কোনো ধরনের মিথ্যা বা বানোয়াট কোনো কথা বলা হইতো না। যা বলা হয় সবকিছু মূলত সত্য। এই হচ্ছে একটা রাজ্যের ক্যারেক্টার গুলো। এটা ক্লিয়ার কি, এই একটা রাজ্যের ক্যারেক্টার গুলো? ও সরি, আরেকটা ছিল কোরাস, আমি একটু সেটা লিখি। আরেকটা ছিল কোরাস। এখন কোরাস মূলত কি, আমরা কোরাস বলতে কি বুঝি? এখন আমরা যদি যারা গ্রামে বড় হয়েছি, আমার মতো যদি গ্রামে কেউ বড় হয়ে থাকেন, তাহলে এই কোরাসকে অবশ্যই চিনতে পারবেন। আমরা যখন ছোট থাকতাম, ছোটবেলায় মূলত এখনো গ্রামে কিছু গান হইতো। আমাদের দুর্গাপুজোর সময় বা লক্ষ্মী পুজোর সময়, এই সময়গুলোর পরেই এক ধরনের গান হইতো, যে গানগুলো কি স্টেজ সাজানো হয়, চারপাশে উঁচা মাটি উঁচা করে চারপাশে সবাই বসতো। মূলত একদিকে হচ্ছে কি শিল্পীদের রাখা হতো। এই যে নাটকগুলা হইতো, সেটাকে অনেকটা থিয়েটারের মতো তৈরি করা হতো। সেখানে এই ধরনের কিছু ধরনের নাটক মানে করা হইতো। এই নাটকগুলোর মধ্যে সবসময় কথা বলতো। মনে করেন যে প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, এরা সবাই আসতো, হিরো হিরোইন আসতো। আসার পরেও তারা যখন চলে যায়, চলে যাওয়ার পর মুহূর্তে কি একটা সময় থাকে না? তো এই যে সময়টা, এই সময়টা কাভার করার জন্য এই কোরাসদের দরকার হয়। মূলত কোরাসরা হচ্ছে কি আমাদের টাইমটাকে ফিল আপ করে, টাইমটাকে কি ফিল আপ করতেছে। এখন এই যে কোরাস গুলো যে আমাদের টাইমটাকে ফিল আপ করে, তো এই কোরাস অর্থটা কি? কোরাস মিনিংটা হচ্ছে গ্রুপ অফ সিঙ্গার। গ্রুপ অফ সিঙ্গার অর্থাৎ বর্তমান যে আমরা মুভিতে দেখে থাকি, একটা গান চলতেছে বা একটা মুভি চলতেছে, হঠাৎ করে কি মুভির মাঝখানে ড্রেস চেঞ্জ, মানে একটা গান চলতে 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 একটু আগে একটা ড্রেস ছিল, এখন দেখি আরেকটা ড্রেসে চলে আসছে। তো এই যে হঠাৎ করে তার ড্রেসটা চেঞ্জ হয়ে গেল, এটা কি হবে? এটা যেহেতু মুভিতে, এটা কি রেকর্ড করা হয় ভিডিও, এই জন্য আমরা কি ড্রেসটা চেঞ্জ করতেও তারা সময় পায়, বা যখন ইচ্ছা ছোট ছোট করে ক্লিপ গুলো রেকর্ড করে। কিন্তু আগে যখন ড্রামা গুলো হইতো, আগে যে থিয়েটারে নাটক গুলো হয় এখনো, এখানে তো ড্রেস গুলো চেঞ্জ করার জন্য কি তারা সময় পায় না। তো মূলত তখন কি করে, সময়টা নেওয়ার জন্য এক ধরনের পর্দা ফালায় দেয়। যখন নাটকটা চলতেছিল, কি নাটকটার যখন ক্যারেক্টারটা কথা বলে চলে গেল, তখন এক ধরনের উপর থেকে পর্দা পড়ে। তো এই পর্দা পড়ার সময়ে ভিতরে এই যে চারপাশে মানুষগুলো আছে, দর্শকগুলো আছে, এরা কি চুপচাপ থাকবে? তা তো না। তো এদেরকে বলার জন্য এই কোরাস দল, অর্থাৎ গ্রুপ অফ সিঙ্গার দল, এই দলগুলো আসে। সিঙ্গারের যে দলটা, এরা আসে। আসে এই নাটকটার আগে কি হয়েছে এবং পরে কি হয়েছে, এবং কিছু কথা কি করে এই
কোরাস দলটাই বলে দেয়, যাতে সেটা নাটক করে বা অভিনয় করে দেখাইতে না হয়। তো এইভাবে হচ্ছে এই কোরাসরা টাইমটাকে ফিল আপ করে এবং সময়ের মধ্যে সবকিছু করে ট্রাই করে। তো যখন কোরাসরা এই কাজটা করে, এই মুহূর্তে নাটকের যে পরের পার্ট, এই পরের পার্টটা করার জন্য কি ড্রেস চেঞ্জ করে বা ব্যাকগ্রাউন্ডের ছবি বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলে, যা যা দরকার নাটক করতে এই সবকিছুই করে ফেলে। তো এই মূলত এই কোরাসটা হচ্ছে কি এই টাইমটাকে ফিল আপ করে দিচ্ছে। তো এটাই ছিল আমাদের কি প্রথমত মূলত, আর এখানে কোনো বাকি নাই। এই যা কিছু আছে এই সবগুলোই হচ্ছে থিপস রাজ্যের ক্যারেক্টার গুলা। আচ্ছা, যতটুকু বলছি এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, আমি বলি ক্লিয়ার করে। আমার কথা কি এখন ক্লিয়ার না? অনেকে বলতেছেন যে ক্লাস রেকর্ড থাকবে কিনা, শুনতে পাচ্ছেন না। আসলে আমরা যে ফ্রি ক্লাসগুলো হয়, ক্লাস কখনো কিন্তু ডিলিট করি না, যদি কোনো সমস্যা না থাকে। তো আমি এ পর্যন্ত যতগুলো ক্লাস নিছি, আমার কোনো ক্লাস আমি এখনো ডিলিট করি না। হ্যাঁ, খারাপ হয়েছে, আমি ভুল বলতে পারি। আমি তো একজন স্টুডেন্ট, বা আমি তো নিজেও পড়াশোনা করি, এটা পড়ে আসছি, এই জন্য আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতেছেন, এমন এমন কি হইতে পারে কিছু প্রশ্নের উত্তর আমি নাও জানতে পারি। তো আমি না জানলে সেটা তো স্কিপ করে যে তা না। আমি সেটা দেখবো, পড়বো, আপনাদেরকে বলবো, যদি আপনারা পারেন বলে দিবেন। আর আমি যদি তারপরে যদি আমাদের সমস্যা থাকে, এটা আমি জেনে আপনাদেরকে জানাতে পারবো। আমি সব যে জানবো তা তো না। আমি যা জানি ততটুকু বলতেছি, যেটা জানি না সেটা আমি অবশ্যই জেনে আপনাদের জানানোর চেষ্টা করব। আচ্ছা, কিভাবে পাবো ক্লাসটা, এটার উত্তরটা এমন যে আপনি যদি গ্রুপটাতে আসে ইডিপাস রেক্স সার্চ দিয়ে থাকেন, দেখবেন যে এই ক্লাসটা আছে। এর আগে মনে হয় একদিন রেকর্ডেড ক্লাস দিয়েছিল, সাইড ভাই দিয়েছিল, সেই ক্লাসটাও পাবেন। আর মূলত আরেকটা হিসাব, সব ক্লাসগুলো পাওয়ার জন্য যে কাজটা করতে হয়, গ্রুপে আসে যার ক্লাসটা চাচ্ছেন, আমার ক্লাস হইলে আমার নামটা লিখে সার্চ বক্সে সার্চ দিয়ে দেন। সেখান থেকে যতগুলো পোস্ট আছে, পোস্ট এবং কি বলে ভিডিও ক্লাস, সব আপনি কি সিরিয়ালি পাবেন, কোন দিন কোনটা পোস্ট করা হয়েছে। মূলত সার্চ দিয়ে নিচে যে নামটা আসে, নামটাতে ক্লিক করলে ভিতরে একটা প্রোফাইল আসে। এই প্রোফাইলের মধ্যে হচ্ছে কি কি এই মানুষটা যার প্রোফাইলে ঢুকলেন, এই মানুষটা কি কি পোস্ট করছে সব দেখতে পাবেন, কবে ক্লাস হইলো, কি ক্লাস হইলো, সব দেখতে পাবেন। তো এইভাবে আপনি কি ক্লাসগুলো, রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন। আচ্ছা, একজন বলছেন যে থার্ড ইয়ারের ক্লাস চাই। আমি ক্লাস নিতে পারবো, সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে আপনারা আমার কাছে ক্লাস করবেন না। কারণ কি, আমি নিজেই থার্ড ইয়ারে পড়ি। তো আপনি তখন বলবেন যে আসছে ক্লাস নিতে। তো এই জন্য হচ্ছে থার্ড ইয়ারের সব ক্লাসগুলা সাইড বাই নেয়। আর আমি নিজে নিজে রেকর্ড করি, রেকর্ড করে সেই ভিডিওটা দেখি, দেখে আবার ডিলিট করে ফেলি। আমি সেগুলো পোস্ট করি না। কারণ থার্ড ইয়ারের যখন আমি দিতে যাব, তখন আমি থার্ড ইয়ারে পড়ে থার্ড ইয়ারের ক্লাস নেব, তখন এটা আসলে মানায় না। এটা একটু বেশি বেশি হয়ে যায়। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, আমরা তাহলে পরবর্তী একটা রাজ্য আছে সেটার একটু পরিচয়টা জেনে নিই। আর যদি আপনারা কেউ চান যে এরকম একটা অপরিচ্ছন্ন লেখার স্ক্রিনশট নিয়ে রাখতে, সেটা নিতে পারেন। আর যদিও সমস্যা হয়, ক্লাসটা হচ্ছে যেহেতু রেকর্ড থাকতেছে, সেহেতু হচ্ছে কি পরবর্তীতে আবার দেখতে পাবেন। তো স্ক্রিনশট না নিলেও সমস্যা নেই। আর স্ক্রিনশট নিলে হয় কি, আমি এমনটা আমারও ক্ষেত্রে হইতো, স্ক্রিনশট নিয়ে রাখতাম, পরে যে সেগুলো পড়বো সেটা আর পড়া হইতো না। করিন্থ, দ্বিতীয় যে রাজ্যটা, এটার নাম হচ্ছে করিন্থ।
এই যে কোরিন্থ, এই কোরিন্থের রাজাকে কিং পলিবাস। কিং পলিবাস হচ্ছে এই কোরিন্থের রাজা। রানীকে কুইন ম্যারোপি, ম্যারব বা ম্যারোপি এক একজন এক একটা বলে। এই যে ম্যারব বা ম্যারোপি, এটার আমি যেটা জানি, যদি এটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে আনা হয় তাহলে এটার উচ্চারণটা এমন হবে, ম্যারোপি। আর যদি এটা গ্রিক হয়ে থাকে তাহলে উচ্চারণটা হবে ম্যারব। এখন আপনারা যেটা বললেন, তো আমি যেটা জানি সেটা হচ্ছে আমি এটাকে এই জন্য ম্যারোপি বলি। আমি কিছু কিছু ক্লাস দেখছিলাম এর আগে পড়াইছিল যারা, তো সেটাকে অনেকে ম্যারব বলে, অনেকে ম্যারোপি বলে, তো এটা বলতে থাকে আর কি। আচ্ছা, এই দুইজন এখানে আরেকজনকে পাবো, সে হচ্ছে আমরা থিপস রাজ্যের মধ্যে গিয়ে শেপার্ড পাইছিলাম, তো এখানেও একজন শেপার্ডকে পাবো। তো এ হচ্ছে শেপার্ড 2 অথবা 2, যেটাই বলেন না কেন। শেপার্ড 2, কারণ থিপস রাজ্যে একজন ছিল, সে ছিল শেপার্ড 1, আর এখানে একজন আছে, এ হচ্ছে শেপার্ড 2। এটা হচ্ছে দ্বিতীয় রাজ্য। দ্বিতীয় রাজ্যে মাত্র ক্যারেক্টার হচ্ছে 3জন। এরপর যে থার্ড নাম্বার যে রাজ্য আছে, এটার মধ্যে আমরা যেটা পাবো, এটা আমাদের আসলে এই যে ইডিপাস রেক্স এর মধ্যে এতটা গভীরতা নাই, তৃতীয়তম রাজ্যটা। তো এটা আমি যতটুকু অন্য বই থেকে পড়ছি, এটার জন্য আমি চেষ্টা করছি যে আপনাদেরকেও এই বিষয়টা একটু জানানো। আরেকটা রাজ্য হচ্ছে অ্যাথেন্স। তো এটা যদি আপনারা না জানেন কোনো সমস্যা নাই। তো এই অ্যাথেন্সের শুধু একজন কিং, কিং আছে, কিং থেসাস, থেস আস। এই কিং থেসাসই হচ্ছে কি হচ্ছে আমাদের অ্যাথেন্সের রাজা। তো এই কিং থেসাসের সাথে মূলত ইডিপাস রেক্স যে আছে, ইডিপাস, কিং ইডিপাস, এই কিং ইডিপাসের কি ভালো সম্পর্ক ছিল। এই কিং ইডিপাসের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এই জন্যই আমরা এখানে অ্যাথেন্সকে নিয়ে আসে এই কিং থেসাসকে নিয়ে আসছি, আর কিছু না। তো এই যে ক্যারেক্টার গুলো জানলাম, সবকিছু এগুলো কি আমাদের অবশ্যই জানতে হবে। এখন এই ক্যারেক্টার গুলোর কাজ কি, এখন এটা একটু আলোচনা করি। আচ্ছা, বোর্ডে যেহেতু সব মুছাই ফেলছি, এটা যদি আমি রাখতে পারতাম তাহলে আরো বুঝাইতে সুবিধা হতো। তারপর আমি বলি, মাঝে মাঝে লেখার ট্রাই করব। আমার যতটুকু মাথায় আছে আমি ততটুকু বলবো, যদি কোনো মিস্টেক হয়ে যায় আপনারা কমেন্টে সেটা কি বলে দিতে পারেন। বলে দিলে হয় কি আমি কথা বলতেছি, অবশ্যই সব মাথায় নাও আসতে পারে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এমন যে কিং লায়াস আর জোকাস্টা, থিপসের যে রাজা রানী, এদের হচ্ছে কি সন্তান নাই। আবার কোরিন্থের যে রাজা রানী পলিবাস, আরেকজনের নাম কি মেরোপি, এই পলিবাস আর মেরোপি, জোকাস্টা আর কিং লায়াস, এদের কারো কোনো সন্তান নাই। এরা সন্তানের কি এমনিতেই খুব সুখী, কিন্তু এদের কোনো সন্তান নাই। আমাদের থিপসের যে ফাউন্ডার, এই যে থিপসের যে ফাউন্ডার ছিল ক্যাডমাস, বলছিলাম যে এ যখন হচ্ছে এই যে থিপস তৈরি করে, এই তখনই একটা সমস্যা করে। এটা আমি অনেক সার্চ দিছিলাম, পাইনি। মূলত অন্য একটা বই আছে, বইয়ের আমি যদি পুরো টেক্সট পড়তে পারি তাহলে হচ্ছে ক্যাডমাসের মধ্যে কি সমস্যাটার জন্য এই পরবর্তীতে সমস্যাগুলো আসে এটা বুঝতে পারবো। তো যেহেতু আমার জানা নাই, আমি সেহেতু বলতে পারলাম না। তো এই জন্য কেটমাস, এই কেটমাসের কারণে যে সমস্যাটা তৈরি হয়, এটার জন্য মূলত কিং লায়াস, আচ্ছা পরবর্তীতে যাই, কিং লায়াস আর জোকাসটা হচ্ছে কি দ্য অরাকল অফ ডেলফি, যেটা হচ্ছে সবসময় ভালো কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য যাওয়া হয়, বা ভবিষ্যৎ জানার জন্য যাওয়া হয়, মানে ওইখান থেকে ভালো ভালো সিদ্ধান্ত দেওয়া হয়। দ্য অরাকল অফ ডেলফি, অ্যাপোলোস যে অরাকল, এখান থেকে। তো এই জোকাসটা আর হচ্ছে কিং লায়াস, এরা হচ্ছে কি যায়, কিং লায়াস
আর এই যে জোকাসটা, এরা দুইজন কোথায় যায়? দ্য ওরাকল অফ ডেলফিতে যায়। আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বলে নিচ্ছি, পরবর্তীতে আমরা নাটকে ঢুকবো। এই কিং লায়াস আর কুইন জোকাসটা কি বলে, দ্য ওরাকল অফ ডেলফিতে যায়। যাওয়ার পরে সেখানে তারা বলে যে আমাদের কোনো সন্তান নাই, আমরা এমনিতে খুব সুখী, কিন্তু আমাদের কোনো সন্তান নেই, আমরা সন্তান চাই। তখন ওরাকল অফ ডেলফি এখান থেকে বলে যে আপনার এই কিং লায়াসকে বলে আপনার সন্তান না নেওয়াটাই উত্তম। আপনি যদি সন্তান নেন তাহলে যে সন্তান জন্মগ্রহণ করবে সে সন্তান আপনাকে মেরে ফেলবে এবং আপনার স্ত্রী তাকে বিয়ে করবে, অর্থাৎ তার বাবাকে মেরে ফেলবে এবং তার মাকে বিয়ে করবে। তো এটা যখন কিং লায়াস জানতে পারে, কিং লায়াস জানতে পারার পর সে করে কি, এই কুইন জোকাসটার সাথে আর কোনোভাবে একসাথে থাকে না, অর্থাৎ তারা দুইজন দুই রুমে থাকে বা কখনো বেড শেয়ার করে না। কারণ কিং লায়াস যেহেতু জানতে পারছে যে সে তার ছেলেই তাকে মেরে ফেলবে, তার মাকে বিয়ে করবে, এই জন্য তারা দুইজন দুই জায়গায় থাকতো। তো কিং লায়াস একদিন হচ্ছে কি একেবারে মদ্য পান করে, অর্থাৎ মদ্যপ মাতাল হয়ে সে কি জোকাস্টার সাথে ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। তো যেহেতু সে মদ্যপান অবস্থায় ছিল, এই জন্য তখন এই কুইন জোকাস্টার সাথে কি তাদের ফিজিক্যাল রিলেশন হয় এবং সেখান থেকে জোকাস্টা হচ্ছে প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হয়ে তাদের সন্তান হচ্ছে কি ইডিপাস। এই ইডিপাসের জন্ম হয়। তো এই যে তাদের যে সন্তান হলো ইডিপাস, এবং পুরো মানে আগে পূর্ববর্তীতে যেহেতু কিং লায়াস জানে যে এই ইডিপাস হচ্ছে তাকে মেরে ফেলবে এবং তার মাকে বিয়ে করবে, এই জন্য কিং লায়াস কি করে, যখন একটা শিশু কি হাত ধরে হাঁটানোর চেষ্টা করি আমরা, এই সময় এই কিং লায়াস ইডিপাসের যে পা আছে, পায়ের মধ্যে লোহার রড বা শিক গুলো আছে গরম করে এক পাশ থেকে আরেক পাশে বের করে দেয় তাকে মেরে ফেলার জন্য। কিন্তু যেহেতু ইডিপাসের বাবা হয় কিং লায়াস, তো বাবার মমতা থেকে কিং লায়াস সেটা করতে পারে না, মানে এক পাশ থেকে আরেক পাশে বের হয় এবং এরপর সে আর কি তাকে মেরে ফেলতে পারে না। এই জন্য থিপসের যে শেফার্ড ছিল, এই শেফার্ডকে কিং লায়াস ডেকে পাঠায়। ডেকে পাঠার পর বলে ইডিপাসকে নিয়ে যাও, ওই যে মাউন্টেন আছে, বড় পর্বতগুলো আছে, এই পর্বত থেকে তাকে ফেলে তাকে মেরে ফেলবা। তো এই তারপর হচ্ছে শেফার্ড তাকে সেখান থেকে নিয়ে যায় মেরে ফেলার জন্য। কিন্তু যে শেফার্ড ছিল, এই শেফার্ড তো একজন মানুষ। তো মানুষ হওয়ার কারণে কি, তো সেও তো একজন আসলে মূলত মানুষ, তো তারও তো মমতা আছে, তারও তো স্নেহবোধ আছে। তো এই স্নেহবোধ থেকে এই যে শেফার্ড, এই শেফার্ডের স্নেহবোধ থেকে সে কি করে, পরবর্তী যে আরেকটা রাজ্য ছিল করিন্থের যে শেফার্ড আছে, শেফার্ড টু, তার কাছে দিয়ে দেয়, তাকে মেরে না ফেলে তার কাছে কি সে বাচ্চাটাকে দিয়ে দেয়, যে এত ছোট একটা বাচ্চা, এত একটা ছোট বাচ্চাকে আমরা কিভাবে মেরে ফেলি। এই জন্য কি সে বাচ্চাটাকে শেফার্ড টু এর কাছে দিয়ে যায়। কারণ করিন্থের যে রাজ্য, করিন্থের রাজা পলিবাস আর হচ্ছে আপনার মেরোপি, এদেরও কোনো সন্তান ছিল না, তাদের সুখে হচ্ছে তারা কি ভরা ছিল। যেহেতু সন্তান নাই, তাই শেফার্ড এই পলিবাস আর হচ্ছে মেরোপির কাছে তার এই সন্তানটাকে নিয়ে যায় এবং পলিবাস আর মেরোপি খুব খুশি হয়। তবে করিন্থের রাজ্যবাসী সবাই হচ্ছে এই বিষয়টা জানে যে এই যে ইডিপাস পলিবাস আর মেরোপির সন্তান আসলে নয়। আচ্ছা, একজন বলছেন যে ক্যাডমাস নাকি একটা ছেলেকে, ছেলে না শালে, একটা শালে কি যে লিখছে জানি না, মানে উনি বুঝাই দিয়েছে একজনকে রেপ করছিল, রেপ করার কারণে তার এই হচ্ছে থিপসের মধ্যে কি এই যে অপবাদ বা তার যে অভিশাপ এটা লেগে যায়। তো এটা আমি শিওর না, যেহেতু শিওর না আমি এটা বলতে পারবো না। কারণ বিষয় হচ্ছে যে থিপসের মধ্যে, আর পরবর্তীতে যখন শেপার্ড টু পলিবাস আর মেরোপির কাছে দিয়ে আসে সন্তানটাকে এবং সবাই জানতে পারে, তো পরবর্তীতে যখন কিং ইডিপাস ইডিপাস কি সময়ের পর পর সে বড় হইতে থাকে। বড় হওয়ার পরে একজন আহ মদ্যপান করা অবস্থায়, এই করিন্থের একজন রাজ্যবাসী মদ্যপান করা অবস্থায় অর্থাৎ মাতাল হয়ে এই ইডিপাসের কাছে আসে। তো ইডিপাসের কাছে আসে বলে যে তুমি তো এই পলিবাস আর মেরোপির আসল সন্তান না, তুমি তো এদের কি পালিত সন্তান। তো এটা যখন কি বলে আমাদের ইডিপাস জানতে পারে, তখন সে তার বাবা মার কাছে যায়। বাবা মার কাছে গিয়ে বলে, অর্থাৎ পলিবাস এবং মেরোপির কাছে যায়। পলিবাস এবং মেরোপি বলে যে কেন, এটা কে বললো তোমাকে, তুমি আমাদের অবশ্যই তুমি আমাদের আসল সন্তান,
কোনোভাবেই কি পালিত সন্তান নয়, এটা বলে। তো যেহেতু একজন মদ্যপান করা অবস্থায় ব্যক্তি ইডিপাসকে বলে যে সে তাদের সন্তান নয়, এই জন্য ইডিপাসের মধ্যে কি একটা খুঁতখুঁত ভাব আছে, অর্থাৎ খুঁতখুঁতানি যেটা বলে এটা আছে। তো এই জন্য ইডিপাস কি দা অরাকল অফ ডেলফি যে ছিল এখানে যায়, কারণ এটাতে বিশ্বস্ত, এখানে যা বলে সেটা বিশ্বাস করা যায়। এই জন্য হচ্ছে ইডিপাস দা অরাকল অফ ডেলফিতে যায়, অর্থাৎ ডেলফির যে অরাকল মন্দির, মন্দির অ্যাপোলোর, এখানে যায়। আচ্ছা, যেহেতু সেখানে যায়, যাওয়ার পর সে সেখানে জিজ্ঞেস করে যে আমি আসলে পলিবাস আর মেরোপির আসল সন্তান কি না, এবং অরাকল অফ ডেলফি থেকে আসলে সে সন্তান কিনা এটার উত্তর না আসে, সেখান থেকে একটা উত্তর দেওয়া হয় যে তুমি তোমার বাবাকে মেরে ফেলবে এবং তোমার মাকে বিয়ে করবে। তো যখন এটা ইডিপাস জানতে পারে, তখন সে কি আর বাসায় ফিরে না যায়, সে চিন্তা করে আমি যে আমার বাবাকে মেরে ফেলবো, আমার মাকে বিয়ে করব, এটার এই কথাটা যেহেতু এখান থেকে বলছে, ডেলফির মন্দির থেকে, তাহলে অবশ্যই এই কথাটা সত্য। তো আমি আর কোরিন্থ রাজ্যে ফিরে যাব না, আমি রাজ্য থেকেই একদম কি পলায়ন করব, পালিয়ে যাব। তো যখন সে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পথে হাঁটতে হাঁটতে সে চলে আসে থিবস রাজ্যে। তো থিবস রাজ্যে আসার পর তিন রাস্তার একটা মোড় আছে, তিন রাস্তার মোড়ের মধ্যে কি একটা যুদ্ধের সম্মুখীন হয়। এখন যুদ্ধটা কেন ঘটে, যে আমরা একটু আগে বলছিলাম কি স্ফিংস যে পাখি আছে, বা অর্ধেক নিচেরটা সিংহের মতো আর উপরের অংশটা কি অনেকটা মেয়েদের মতো, এই যে স্ফিংস, এই স্ফিংস হচ্ছে থিবস রাজ্যে কি খুব অত্যাচার করতো। নতুন কোনো মানুষ আসলে সেই মোড়ের মধ্যে বা একটা জায়গায় হচ্ছে কি সে মানুষটাকে একটা করে সে কি ধাঁধা ধরতো বা প্রশ্ন করতো, যদি সে প্রশ্নটার উত্তর দিতে পারে এবং বলে নিত, এই স্ফিংস বলতো যদি আপনি প্রশ্নটার উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে কি ছেড়ে দিব, এবং আমি নিজেই ওই যে মনস্টার, সরি, পাহাড় আছে, পর্বতগুলো আছে, সেখান থেকে কি নিজেই মেরে ফেলবো নিজেকে, আত্মহত্যা করব। তো এই এই কারণে এখানে যারাই আসে উত্তর দিতে পারে না, এবং সে মানুষটাকে মারে ফেলে, এই স্ফিংস সেই মানুষটাকেই মারে ফেলে। তো এমনটা হওয়ার কারণে থিবসের রাজ্যবাসী কি খুব আতঙ্কিত ছিল। এই জন্য কিং লায়াস পাঁচজন সদস্য নিয়ে, মানে তার পাঁচজন সৈন্য নিয়ে সেই স্ফিংস পাখি, মানে এই মনস্টারের কাছে যায় তাকে মারার জন্য। তো যাওয়ার মুহূর্তেই হচ্ছে ইডিপাসের সাথে দেখা হচ্ছিল ওই তিন রাস্তার মোড়ে। আচ্ছা, আপনি বলতেছেন যে আপনার নেট প্রবলেম হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে আমি তো যেটা করতেছি, আমি আমার এখানে ক্লাসটা দেখতেছি, কমেন্ট করতেছি, সো আমার এখানে কোনো ধরনের নেট সমস্যা নাই। আর আপনি যদি এখন নেট প্রবলেম থেকে কিছু সময়ের জন্য বাঁচতে চান, তাহলে আমি একটা বুদ্ধি দিতে পারি। আপনার ভিডিওর যে নিচে স্ক্রিনটাতে টাচ করেন, দেখবেন যে নিচে একটা কি সেটিংস আইকন আসবে। এই সেটিংস আইকনে ক্লিক করলে ভিডিও রেজুলেশন পাবেন। এই ভিডিও রেজুলেশনটা 720 পর্যন্ত থাকে মূলত। এটা কি 144 বা 240 করে নেন, মূলত একটু হলেও কথাগুলো শুনতে পাবেন বা ভিডিওটা দেখতে পাবেন, যদিও ঝাপসা মনে হবে। আর আসলে মূলত আমার এখানে নেট প্রবলেমটা নাই। আচ্ছা, নোমান আহমেদ বলছেন যে শেপার্ড ওয়ান কি শেপার্ড টু এর কাছে ইডিপাসকে দিয়ে যায় নাকি, নাকি কোনো একটা জায়গায় রেখে যায়, তখন শেপার্ড টু দেখতে পায়। আসলে বিষয়টা এরকম যে সে তখন কি মাউন্টেনে নিয়ে যায়, সেই পাহাড়ে নিয়ে যায় শেপার্ড ওয়ান, নিয়ে যায় সেখানে রাখে, সে এখানে বসে কান্না করে তার জন্য, এবং চিন্তা করে যে সে আসলে রাজার কথা মেনে নিবে নাকি সে তার মতো করে বাচ্চাটাকে এখানে ছেড়ে চলে যাবে। তো সে যখন সেখানে বসে থাকে, শেপার্ড তো তাকে কি আসলে সেখানে দেখতে পায়। তো এটা আমরা যে গল্প পড়ি, এই গল্পের মধ্যে ইডিপাস, এই নাটকের মধ্যে এটা মূলত এভাবে ক্লিয়ারলি বলা নাই। তো এটা মূলত এরকম ঘটনা, আপনি যদি অনলাইন বা পুরো টেক্সট পড়েন তাহলে বুঝতে পারবেন, সামারি শুধু পড়লে ক্লিয়ার হবে না। তো বিষয়টা হচ্ছে শেপার্ড টু তখন তাকে দেখতে পায়, বলে যে কি সমস্যা, তারা তো যেহেতু রাখাল দুজনেই একজন অপরকে চিনে। সাপোজ আমরা যেভাবে বলি যে কি রে কি খবর, তুই এখানে কি করিস, তো ঠিক এরকম তাকেও বলে। তো তখন বলে যে এরকম এই বাচ্চাটাকে কি আমাকে মেরে ফেলার জন্য দিছে, তা এই যে বাচ্চাটা, আমি একে এত সুন্দর একটা বাচ্চাকে কিভাবে মেরে ফেলি। তো তখন শেপার্ড টু বলে যে আমাদের কোরিন্থের যেহেতু রাজ্যে কোনো মানে রাজা এবং রানীর কোনো ছেলে নাই, তো এই শিশুটাকে যদি আমার কাছে দেয় তাহলে সে কি তাকে সেই রাজ্যে বড় করবে এবং সেখানে রাখতে পারবে। তো মূলত এই হচ্ছে কাহিনী। জি, ক্লাসটা থাকবে। হ্যাঁ, অবশ্যই পরে ক্লাসটা পাবেন, সমস্যা নাই।
হ্যাঁ, মূলত আসলে ক্লাসে জনসংখ্যা কমতেছে, এটার কারণ আমি জানি না। তো যদি আপনাদের পরিচিত থাকে, ক্লাসটা হচ্ছে মেনশন করে দেন। আর আরেকটা কাজ করতে পারেন, যারা বলতেছেন যে ক্লাসটা থাকবে কিনা, আপনি একটু কষ্ট করে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন, তাতেই তো হয়। তাহলে আপনি যখন হচ্ছে আবার ক্লাসটার লিঙ্কটা সেখান থেকে পেয়ে যাচ্ছেন, গ্রুপে খোঁজাখুঁজি না করে। তো শেয়ার করলে কি হবে, আপনার সাথে সাথে আপনার যে বন্ধু বান্ধবরা আছে তারাও এটা দেখতে পারতেছে। তো এটা তো সবার হেল্প হবে। এখন আমাদের মন মানসিকতা যদি হেল্প করার না হয়, তাহলে তো সমস্যা। আচ্ছা, এরপর যেখানে থামলাম, তো এই স্ফিংস পাখির এখানে আসলো কে, কিং লায়াস, 5 জন সৈন্য নিয়ে। তো আসার পথে, মানে আসে পৌঁছায়নি, আসার পথে একটা 3 রাস্তার মোড় আছে, 3 দিক থেকে রাস্তাটা। তো এখানে আসে কি, হচ্ছে আমাদের ইডিপাসের সাথে দেখা হয়। যেহেতু ইডিপাসের সাথে এখানে দেখা হয়, তো কি করে, রাস্তাটা একটু ছোট ছিল। তো যেহেতু রাস্তাটা ছোট ছোট থাকার কারণে কি হয়, আহ, এ হেঁটে যাচ্ছে, কিন্তু গাড়িটা পার হওয়ার মতোই রাস্তাটা না। তো এই জন্য গাড়ির যে চাকাটা, অর্থাৎ রাজা যে গাড়িতে ছিল, এই গাড়ির চাকাটা কি ইডিপাসের উপরে, পায়ের উপরে উঠে যায়। এতে ইডিপাস একটু রেগে যায়, রেগে তাদের কি বকাবদ্ধ করে। আহ, রাজার বেশে যে ছিল, সে জানতো না যে এটা কিং লায়াস, সে তাদের কাউকেই চিনতো না, সে তাদেরকে একটু বকাবদ্ধ করতো। তো বকাবদ্ধ করার কারণে কিং লায়াস যুদ্ধ তাদের সাথে, মানে তার যে সৈন্যগুলো তাকে আক্রমণ করতে বলে। এবং যেহেতু ইডিপাস একজন যোদ্ধা ছিল, সেহেতু এই ইডিপাস বা কিং লায়াস সহ 5 জনকে কি মেরে ফেলে। তো মেরে ফেলার পর সে থিবস রাজ্যে প্রবেশ করে। থিবস রাজ্যে যাওয়ার পর ঘটনা হচ্ছে যে, সেখানে যাওয়ার পর শুনতে পাই এই যে ফিংস পাখির যে ঘটনাটা, এটা যে এরকম সমস্যা, এই সমস্যাগুলো কিভাবে সলভ হবে। তো এটা যখন শুনতে পায়, তখন ইডিপাস বাকি সবাইকে বলে এটা কোথায় থাকে, মানে এই ফিংস পাখিটা, মানে ফিংস এই মনস্টারটা কোথায় থাকে, আপনি যদি আপনারা আমাকে বলেন, আমি সেখানে যাই, আমি যাই চেষ্টা করে দেখবো। তো তখন ইডিপাস হচ্ছে এই ফিংস এর কাছে যায়। যাওয়ার পরে হচ্ছে ফিংস তাকে দেখে একটা প্রশ্ন করে, এবং তার আগে যে শর্তগুলা, এগুলো বলে যে যদি সে বলতে না পারে তাকে মেরে ফেলবে, আর যদি বলতে পারে সে নিজেকে কি মেরে ফেলবে, ফিংস নিজেকেই মেরে ফেলবে। তো তখন ইডিপাস বলে ঠিক আছে, প্রশ্ন বলেন বা ধাঁধা বলেন। তো তখন প্রশ্নটা বলে এরকম, যে আমি বাংলায় বলে দিচ্ছি, সকালে হাঁটে কি 4 পায়ে, দুপুরে হাঁটে 2 পায়ে, এবং রাতে হাঁটে 3 পায়ে, এটা কি জিনিস, মানে এটা কোন জিনিস যে সকালে হাঁটে 4 পায়ে, দুপুরে হাঁটে 2 পায়ে, এবং রাতে হাঁটে 3 পায়ে। তো মূলত ইডিপাস হচ্ছে এখানে উত্তরটা দেয় মানুষ, একজন মানুষের কথা বলে ইডিপাস। কারণ সকালবেলা হচ্ছে আমাদের যখন শিশুকাল, এই শিশুকালে হচ্ছে কি আমরা হামাগুড়ি দিয়ে হাঁটি, হাত পা সহ 4টা। তো এই জন্য বলছি যে 4 পায়ে হাঁটে। তো এই শিশুকালটাকে বোঝাচ্ছে সকাল। আর যখন বলতেছে এই যে মিডিল এজ, যেমন আমাদের যে সময়টা চলতেছে এখন, এটা মিডিল এজ, এবং এখানে কি দুপুর বলতেছে, যে এখন কি 2 পায়ে চলতেছে। আমরা যখনই হাঁটা শিখছি, তখন কিন্তু কি 4 পা বাদ দিয়ে আমরা 2 পায়ে হাঁটা শিখছি। যখন আমরা স্বভাবতই দেখি, যখন বয়স হয়ে যায় মানুষের, তখন কি হাতে একটা স্টিক বা লাঠি থাকে। তো এই লাঠিটা সহ 3 পা বলতেছে, এই জন্য বলছে বৃদ্ধ বয়সে কি বা রাতে 3 পা। এই জন্য ইডিপাস যখন বলে এটার উত্তর মানুষ, তখন কি স্ফিংস বলে যে উত্তর সঠিক। এবং এই স্ফিংস মনস্টার নিজেকে কি আত্মহত্যা বা নষ্ট করে ফেলে সে নিজেকে। তো নষ্ট করে ফেলার পর ইডিপাস যখন আবার রাজ্যে ফিরে আসে, রাজ্যে ফিরে আসার পর সবাই তাকে কি স্বাগত জানায়, যে এত বড় একটা কাজ করে আসছে যেটা রাজ্যের কেউ করতে পারেনি, আমাদের রাজা সহ করতে পারেনি। কারণ তারা ভেবে জানতে পারছে এই 5 জনের মধ্যে কি আসলে সবাই মরে না, একজন বেঁচে যায়, ওই একজন সৈন্য পালায় যায়। এবং পরবর্তীতে যখন দেখে যে ইডিপাস হচ্ছে এই স্ফিংসকে মেরে ফেলছে, এই জন্য সে সৈন্য কি হয়, এবং পরবর্তীতে ইডিপাস আসলে রাজ্যের রাজা ঘোষণা করা হয় তাকে। রাজ্যের সব মানুষ চাচ্ছে যে এই ইডিপাস যেন তাদের রাজা হয়, কারণ তাদের এত বড় একটা উপকার করছে, তাকে এই জন্য রাজা বানানো হয়। তো রাজা বানানো হয়, এদিকে যে হচ্ছে সৈন্যটা সেখান থেকে বেঁচে পালায় আসছিল, সে দেখে যে এই থিপসের রাজ্যে রাজা হয়ে গেছে ইডিপাস, এবং সে তাকে চিনতে পারে। এই জন্য সে একটা থিপসের একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সে পালায় গিয়ে থাকে সেখানে। তো সেখানে কি থাকার চেষ্টা করে। আচ্ছা, আপনাদের কি অবস্থা, বুঝতে পারতেছেন? আচ্ছা, একটু বলেন তো যে ক্লাসটা বুঝতে পারছেন কিনা।
তখন কি হয়, ইডিপাস আসলে মূলত ইডিপাস থেকে কি হয়, ইডিপাস থেকে তখন কিং ইডিপাস হয়ে যায়। কিং ইডিপাস হয়ে যায়। আচ্ছা, এত প্রায় 31 জন আছেন, তার মধ্যে 2 জন বলছেন বুঝতে পারছেন, তার মানে বাকি কেউ বুঝতে পারেননি, তাই তো? এটাই ধরে নিব নাকি? তাহলে যদি বুঝতে না পেরে থাকেন তাহলে একটু বলেন যে সমস্যা কোথায়, প্রশ্ন করেন। ও, জাস্ট ওয়েট। আচ্ছা, যারা যারা বলতেছে নেট প্রবলেম হচ্ছে, আপনারা একটা কি বলে ক্লাসটাকে শেয়ার করে রাখেন, শেয়ার করে রাখলে এমনিতেই পরবর্তীতে কি পেয়ে যাবেন, এটাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, ইডিপাস যখন কি কিং ইডিপাস হয়ে গেল, অর্থাৎ রাজা হয়ে গেল, তখন স্বভাবত কি তাদের যে রানী আছে, থিপসের যে রানী জোকাসটা, এই জোকাসটার সাথে কি তার বিয়ে হয়ে যায়। তো মূলত ঘটনাটা কি ঘটলো, সে যে কিং লায়াসকে মেরে ফেলছে সেটা কি ইডিপাস জানে না। এই কিং লায়াসকে যে মারে ফেলছে এটা কি কিং ইডিপাস বুঝতে পারেনি যে এই কিং লায়াসই কি তার বাবা। এবং পরবর্তীতে যখন জোকাসটাকে বিয়ে করে সে এটাও জানতে পারেনি যে এই জোকাসটাই তার আসল মা। এখন ঘটনা হচ্ছে, আমি একটু থেমে যাই, গল্পের বাইরে আসি। আমি আমার কথা হচ্ছে, আমি একটু আমার ভাষায় বলি। কিং ইডিপাস যদি সে জানতো যে সে তার বাবাকে মেরে ফেলবে এবং তার মাকে বিয়ে করবে, তাহলে সে কেন একজন মানুষকে মারতে গেল? তার তো উচিত যে একজন বয়স্ক মানুষ, সেও তার বাবা হইতে পারে, তাহলে তাকে কেন মারতে গেল? এবং পরবর্তীতে একজন তার মার বয়সী একজন মহিলাকে সে কেন বিয়ে করতে গেল? তো এটা হচ্ছে তার জীবনের অজানা একটা ভুল। সে যে এই ভুলটা করছে এটা হচ্ছে কি একটা অজানা ভুল। এটাকে আমার মনে হয় সে যদি একটু সচেতন থাকতো তাহলে এই ঘটনাটা আসলে ঘটতো না। মূলত এইটাই বিষয় যে আমরা যদি একটু বেশি একটু নিজে থেকে সচেতন থাকি, যে আমরা একটা বিষয় জানি যে আমার সাথে এরকম হইতে পারে, আমি একটু সচেতন থাকি, তাহলে তো আমার সাথে সেটা ঘটবে না। আমি যদি এই মানুষটাকে না মারি, তাহলে তো আমার বাবার বয়সী একটা মানুষকে না মারলে তাহলে আমার এই গায়ে কলঙ্কটা লাগবে না। এবং মার বয়সী একজনকে বিয়ে না করলে সেটাও কি আমাদের মনে লাগতো না। আচ্ছা, এরপরে এরপরে যেটা, যেহেতু এই যে জোকাসটার সাথে বিয়ে হইলো, তাদের সংসার চলতেছে, রাজ্য চলতেছে এবং খুব সুন্দর কি রাজ্য পরিচালনা করতেছে। তো যেহেতু রাজ্য পরিচালনা করতেছে, ভালো পরিচালনা করতে থাকুক। এরপরের ঘটনাতে আমরা যাই। এরপরে কি, তাহলে এখন রাজা হইলো কে? কিং ইডিপাস, আর কুইন হচ্ছে জোকাস্তা। এই জোকাসটা, এদের এখন মূলত সন্তান হয় 4টি। এই দুইজনের সন্তান হয় 4টি, 2জন ছেলে 2জন মেয়ে। এখন যে প্রথম মানে ছেলেদের মধ্যে তার যে ছেলে হয়, ছেলের মধ্যে 1 নম্বরে হচ্ছে কে, তার নাম হচ্ছে কি, 2জন ছেলে, একজনের নাম হচ্ছে পলিনাইস, পলিনাইসিস। 2 নম্বর, যে 2 নম্বর এর নাম কি, ইটোক্লেস। এ হচ্ছে 2 নম্বর। যে 3 নম্বর একজন মেয়ে, তার যে মেয়ে এর নাম হচ্ছে কি,
অ্যান্টিগন। অ্যান্টিগন। 4 নাম্বার, এর নাম হচ্ছে কি ইসমিনি। এই মূলত তাদের 4টি সন্তানের নাম। ব্রিফ আসার সম্ভাবনা বেশি থাকে এখান থেকে। তাদের যে 4টা সন্তান, এই 4টা সন্তানের নাম পলিনিসেস, ইটিওক্লেস, অ্যান্টিগন অ্যান্ড ইসমিনি, এই 4 জন। তো এই 4 জনের মধ্যে প্রথম 2 জন কি ছেলে, বয়েস, আর এই 2 জন কি মেয়ে, গার্লস। তো প্রথম 2 জন হচ্ছে ছেলে, পরের 2 জন হচ্ছে কি মেয়ে। আচ্ছা, এরপরে যাই, তাদের যে এই যে 4টি সন্তান হলো, এখন এরপরে কি হলো, হঠাৎ করে এই সবকিছু ভালো চলার মাঝখানে তাদের দেশে কি, আমরা যে এতক্ষণ পড়লাম এটা কি ব্যাকগ্রাউন্ড ছিল। তো এখন আমরা আসলে মূল গল্পে যাচ্ছি। মূল গল্পটা এরকম ছিল যে তাদের যে রাজ্য, এই রাজ্যের মধ্যে আসলে মহামারী চলতেছিল, শুরু হয়ে গেছে। তো একজন প্রিস্টের সাথে তাদের যে রাজ্যের যে জনগণ, এরা হচ্ছে কি এই দ্য রয়্যাল অফ হাউস এর সামনে আসে সবাই চিৎকার চিল্লামিল্লা এসব করতেছিল, মানে গন্ডগোল শুরু করে দিছে। তখন কি কিং ইডিপাস দ্য রয়্যাল অফ হাউসের যে তার যে জায়গা সবার সামনে কথা বলার, সেখানে আসে। তখন সেই প্রিস্ট বলে যে আমাদের এই জায়গায় কি একটা মহামারী চলতেছে, আমাদের এই রাজ্যে মহামারী চলতেছে এবং এই মহামারীতে অনেক মানুষ কি মারা যাচ্ছে। তো এখন এটার সমাধান কি, আপনি যেহেতু এর আগে আমাদের অনেক বড় উপকার করছেন সেই স্ফিংসকে মেরে, স্ফিংস মনস্টারকে মেরে, তাহলে এবার দ্বিতীয়বারের মতো আরেকবার আমাদের কি উপকার করে দেন। তো তখন কিং ইডিপাস আসলে বলে যে আমি এর আগেও আপনাদের উপকার করছি, অবশ্যই এখনো করব, আমি অলরেডি এই মহামারীর খবরটা জানতে পারছি। জানতে পারার পরেই জোকাস্টার যে ভাই, অর্থাৎ আগের ইডিপাসের ছিল মামা, এখন হয়ে গেছে কি শ্যালক, যেটা আমাদের এলাকায় বা গ্রাম্য ভাষায় বলে শালা। তো এই যে ক্রেয়ন, এই ক্রেয়নকে কি সে কোথায় পাঠায়, দ্য ওরাকল অফ ডেলফি, এই ডেলফির মন্দিরে পাঠায়। আসলে এই যে মহামারীটা হচ্ছে সেটা কেন, কি কারণে এটা হচ্ছে, এটা জানার জন্যই মূলত সে কি এই ক্রেয়নকে সেই ওরাকল অফ ডেলফি এই মন্দিরে পাঠায়। এবং তাদের এই প্রিস্ট জনগণ এদের সাথে কথা বলতে বলতে ইডিপাস দেখতে পায় যে দূর থেকে ক্রেয়ন আসতেছে এবং ক্রেয়নের মুখের মধ্যে কি একটা হাসি ফুটে উঠতেছে। যেহেতু এমনটা দেখে, তখন ক্রেয়ন ইডিপাস হচ্ছে প্রিস্ট এবং বাকি সবাইকে বলতেছে আমি অলরেডি যেহেতু ক্রেয়নকে পাঠাইছি, ওই যে ক্রেয়ন আসতেছে, এখন ক্রেয়নের মুখে আমি হাসি দেখতে পাচ্ছি, অবশ্যই কোনো ভালো খবর আছে। তো যখন ক্রেয়ন এখানে আসলো, আসার পর কিং ইডিপাস তাকে প্রশ্ন করে যে তোমার মুখে হাসি দেখতেছি, অবশ্যই কোনো ভালো খবর আছে। তখন ক্রেয়ন বলে কিং ইডিপাসকে, আমাদের যে পূর্বে রাজা ছিল কিং লায়াস, একে যে হত্যা করছে সে এখনো আমাদের এই রাজ্যে অবস্থান করতেছে। আমাদের এই রাজ্যে অবস্থান করার কারণে আসলে এই মহামারীটা চলতেছে। তো ওরাকল অফ ডেলফি থেকে বলা হয়েছে যদি আমরা তাকে এখান থেকে বের করে দেই, তাকে তার শাস্তি দেই, অর্থাৎ দোষ করছে শাস্তি পাইতে হবে, তাকে তার অপরাধের শাস্তি দেই, তাহলে আমাদের এই মহামারী থেকে মুক্ত হবে এবং আমরা পূর্বের যে কি বলে থিপস রাজ্য এটাতে পরিণত হবে। তো যখন এটা বলে, তখন কিং ইডিপাস বলে যে আমি প্রতিজ্ঞা করতেছি আপনাদের সামনে, মানে সবার সামনে বলে যে আমি প্রতিজ্ঞা করতেছি আপনাদের পূর্বে রাজা কিং লায়াসকে যে মেরে ফেলছে তাকে কি আমি অবশ্যই ধরবো এবং তাকে এই শহর থেকে বা আমাদের রাজ্য থেকে অবশ্যই কি তাড়িয়ে দিব বা বিতাড়িত করব। এটা যখন সে প্রতিজ্ঞা করে, এরপরে এই মুহূর্তে হচ্ছে ক্রেয়নকে, কিং ইডিপাস ক্রেয়নকে বলে যে এমন কাউকে খুঁজে বের করো যে হচ্ছে কি আমাদেরকে কি ভবিষ্যৎ সম্পর্কে কি আইডিয়া দিতে পারবে বা ভবিষ্যৎ দেখতে পায়। তো আমরা অলরেডি ক্যারেক্টারে জানছিলাম যে ট্রাইসিয়াস নামে একজন ব্যক্তি ছিল, সে কি অন্ধ ছিল কিন্তু সে আসলে ভবিষ্যৎ দেখতে পেত। যেহেতু এই ট্রাইসিয়াস ভবিষ্যৎ দেখতে পেত, তো ক্রেয়ন আসলে একে তখন নিয়ে আসে কিং ইডিপাসের সামনে। যখন কিং ইডিপাসের সামনে ট্রাইসিয়াস আসে এবং কিং ইডিপাস একে প্রশ্ন করে যে আমরা আসলে এই যে কিং লায়াসের হত্যাকারী, একে আমরা কিভাবে খুঁজে পাবো, সে কোথায় আছে, আপনি একটু আপনার ভবিষ্যৎ দেখতে পাওয়ার যে অভিজ্ঞতা সেখান থেকে আমাদের জানান। তো এটা যখন ট্রাইসিয়াসকে বলে, তখন ট্রাইসিয়াস কি বলে যে সে তখন চুপ করে থাকে, আসলে মূলত সে চুপ করে থাকে, সে কিছু বলতে চায় না।
বারবার যখন কি ইডিপাস হচ্ছে ট্রাইসাসকে প্রশ্ন করে, সে তখনও কি চুপ করে থাকে। পরবর্তীতে ট্রাইসাস বলে যে আপনি আমাকে সবার সামনে কিছু বলতে বলিয়েন না, আপনি সাইডে চলেন, আপনাকে আমি কি অবশ্যই সাইডে সবকিছু খুলে বলবো। তখন কিং ইডিপাস ট্রাইসাসকে বলে আপনি একজন ভণ্ড মানুষ, আপনার সবার সামনে বলতে সমস্যা কোথায়? আপনি যদি আসলেই ভবিষ্যৎ দেখতে পান তাহলে কেন আপনি আমার সামনে বলতে পারতেছেন না বা সবার সামনে বলেন না? আপনি তো একজন অন্ধ মানুষ, আপনি ভবিষ্যৎ দেখবেন কি করে? এসব বলে তাকে কি অনেক ধরনের বকাবাদ্য করে। তো বকাবাদ্য যখন করে, এর মধ্যে কি আমাদের জোকাসটা এই মঞ্চে উপস্থিত হয়। তো মঞ্চে উপস্থিত হয়ে ইডিপাসকে বলে যে আসলে ঘটনা কি, কি হচ্ছে এখানে, এত মানুষজন কেন? তখন কিং ইডিপাস সব ঘটনা আসলে খুলে বলে যে কিং লায়াসকে যে মারছে তাকে যদি আমরা এই রাজ্য থেকে বিতাড়িত করি, শাস্তি দেই, তাহলে কি আমরা আবার আমাদের রাজ্য আগের মতো ফিরে পাবো। তখন ট্রাইসাস রেগে যায়, রেগে যেয়ে বলে সরি সে মানে তখনও বলে না যে কে মারছে তাকে। এই ট্রাইসাস যে বলে যে ট্রাইসাস তখন বলে যে এই কিং লায়াসের হত্যাকারী আপনি নিজেই। যখন এই কথাটা কিং ইডিপাস জানে মানে শুনলো, তখনই কি সে আরো বেশি রেগে গেল, রেগে যেয়ে তাকে আরো যা তা করে বকাবকি শুরু করলো। এই বকাবকি শুনে ট্রাইসাস কিং ইডিপাসকে একটা অভিশাপ দেয় যে তুমি যখন তোমার এই রাজ্য থেকে যখন যাওয়ার সময় হবে, তুমি একজন কি ফকিরের বেশে যাবা, এবং আমাকে যেহেতু অন্ধ বলছো, তোমার নিজের দু চোখ কি অন্ধ থাকবে, এবং তুমি অন্ধ হয়ে একজন ফকিরের বেশে এই রাজ্য তোমাকে ত্যাগ করতে হবে। এটা অভিশাপ দিয়ে সে কি চলে যায়। তো এটা যখন করতেছে, এর মুহূর্তে কি হয়, ট্রাইসাস তখন সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর কিং ইডিপাস বলে জোকাসটাকে যে যখন এই কিং লায়াস মারা যায়, এখানে কয়জন ছিল, কোথায় ছিল, তার পরিচয় চায়। তো যখন আসলে পরিচয় চায়, জোকাসটা কিছু বলে না, শুধু এটুকু বলে যে সেখান থেকে একজন সৈন্য পালায় বেঁচে আসছিল, এটা 3 মাথার মোড়ে একটা হয়েছিল। তো তারপর আর একটা কথা বলে জোকাসটা কিং ইডিপাসকে যে আসলে এই যে ওরাকল থেকে যে ভবিষ্যৎবাণীগুলো দেওয়া হয় এগুলো আসলে মিথ্যা। কারণ আমার আর কিং লায়াসের একজন সন্তান হইলে বলছিল যে ওই সন্তান তার বাবাকে মারবে এবং তার মাকেই বিয়ে করবে। পরবর্তীতে আমাদের যে পূর্বে রাজা কিং লায়াস ছিল, অর্থাৎ জোকাসটা বলতেছে যে রাজা সে বাচ্চাটাকে কি মেরে ফেলে শেপার্ডের দ্বারা। তো এই জন্য এগুলো আসলে ভবিষ্যৎগুলা ভুল, এই যে ভবিষ্যৎবাণীগুলো বলে এগুলো সব সত্য না, এটা হচ্ছে জোকাসটা বলে। তো পরবর্তীতে ক্রেয়নের দ্বারায় হচ্ছে আমাদের যে মানুষটা বেঁচে সেখান থেকে পালাই গেছিল তাকে ডেকে আনার ব্যবস্থা করে। তো তাকে খোঁজাখুঁজি করে ডেকে নিয়ে আসে। সরি, এর মধ্যে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে করিন্থের যে শেপার্ড 2 এ হচ্ছে কি এই এদের এই কথার মাঝখানে চলে আসে। আসার পর কুইন জোকাসটাকে বলে যে আমাদের রাজ্যের রাজা পলিবাস মারা গেছে, তো এই পলিবাস হচ্ছে কিং ইডিপাসের বাবা। তো আপনি একটু ইডিপাসকে বলেন যে তার বাবা মারা গেছে, তার যে ভয় ছিল সে তার বাবাকে মারবে এবং তার মাকে বিয়ে করবে, এটা আর হবে না, কারণ কিং ইডিপাস অলরেডি তার বাবা মারা গেছে। তো তখন কিং ইডিপাস যখন এই কথাগুলো জানলো যে তার বাবা মারা গেছে, সে দুঃখ পায় এবং বলে যে তার মা তো এখনো বেঁচে আছে, মেরোপি, সে যতদিন না পর্যন্ত মারা যাবে ততদিন পর্যন্ত আমি আমার করিন্থ রাজ্যে ফিরে যাব না। কারণ কিং ইডিপাস এখনো জানে তার আসল বাবা মা হচ্ছে পলিবাস আর মেরোপি, আর কুইন জোকাসটা এখনো জানে যে তাদের যে সন্তান ছিল সে সন্তানের কোনো নাম রাখা হয়নি, সে সন্তান কি তাকে মেরে ফেলা হয়েছিল। তো এই শেপার্ড যখন আসে, যে কিং ইডিপাস যখন শেপার্ডকে বলতেছিল আমার মা মারা না যাওয়া পর্যন্ত আমি সেই রাজ্যে যাব না, তখন শেপার্ড 2 কিং ইডিপাসকে বলে যে আপনার ভয় পাওয়ার আসলে কোনো কারণ নাই, আপনি আসলে পলিবাস আর মেরোপির পালিত সন্তান, আপনি তাদের আসল সন্তান না। তো আপনার ওই বাবাকে মারার বা মাকে বিয়ে করার মতো কোনো ভয় পাওয়ার দরকার নাই, আপনি করিন্থে চলেন এবং করিন্থের রাজ্যভার আপনাকে গ্রহণ করতে হবে। এই কথা বলে, যখন এই কথা বলে কিং ইডিপাস জানতে পারলো শেপার্ডের কাছ থেকে যে মেরোপি এন্ড পলিবাস হচ্ছে তার পালিত বাবা মা, তখন সে শেপার্ডকে বলে তাহলে আমি কোথা থেকে আসলাম, আমি কে? তখন শেপার্ড 2 বলে যে আমি আসলে তোমাকে এই পর্বত থেকে এই রাজা রানীর কাছে দিছিলাম, তাদের সন্তান ছিল না বলে। তখন শেপার্ড 2 কে জিজ্ঞাসা করে তাহলে আমাকে আপনি যে পাইলেন আপনাকে আমার হাতে কে দিল?
তখন বলে এই থিবস রাজ্যের একজন শেপার্ড ছিল যে আমার বন্ধু, সে আমাকে আসলে তার কাছ থেকে আপনাকে পাওয়া, আপনি এই থিবস রাজ্যেরই একজন সন্তান। তো যখন এই কথাটা জানতে পারে তখন কিং ইডিপাস কি তার সে সবকিছু বুঝতে পারে যে আসলে ঘটনাটা এই। এখন সে বুঝতে পারে যে তার বাসা হচ্ছে মানে তার জন্মস্থান হচ্ছে এই থিবসে, কিন্তু এই জোকাসটা যদি তার মাই হয় তাহলে কিং লায়াসকে তো হত্যা করেনি, তাহলে এটা এটা কিভাবে হলো? এখন সে এখন পর্যন্ত বুঝতে পারেনি যে সে কিং লায়াসকে আসলে হত্যা করছে কিনা। পরবর্তীতে যে সৈন্যটা বেঁচে ফিরছিল তাকে নিয়ে আসা হয়, ধরে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর তাকে জিজ্ঞেস করা হয়, কিং এডিপাস জিজ্ঞেস করে যে আপনি যে ওখানে ছিলেন, মানে দেখার পরেই বুঝতে পারে যে সে এদেরকে মেরে ফেলছিল, এর বাকি সদস্যদের, তার মানে সেখানে যে রাজার বেশি ছিল তাকেই সে মেরে ফেলে, এবং এটা এতটুকু ক্লিয়ার হয়। এবং যখন ওই সৈন্যটা বলে যে আপনি হচ্ছে আমাদের রাজার হত্যাকারী, তখনই কুইন জোকাসটা সবকিছু বুঝতে পারে যে এই ইডিপাসই হচ্ছে তাদের সন্তান, এবং সে তার বাবাকে বিয়ে হত্যা করছে এবং তার মাকে বিয়ে করছে। এই জন্য সে সেখান থেকে পালায় যায়। পালায় যায় কি, ঘরের দরজা বন্ধ করে কি বলে ফাঁসিতে ঝুলায় পড়ে, হ্যাংড হয়ে যায়, অর্থাৎ ঝুলিয়ে পড়ে দড়িতে। এরপর কিং ইডিপাস হচ্ছে যখন খবর শুনতে পাইলো যে জোকাসটা হচ্ছে মৃত্যুবরণ করছে বা ফাঁসির দড়িতে মানে আত্মহত্যা করছে, তখন হচ্ছে কিং ইডিপাস সেখানে যায় এবং যায় সেখানে বিলাপ করতে শুরু করে, কান্না করে যে তার আসলে ভাগ্যটাই খারাপ, তার যে পূর্বের যে সমস্যাগুলো, অপবাদগুলা, শাস্তিগুলা তার জীবনে আসলো, এবং তাদের শরীরে তো অনেক ধরনের পিন থাকে, সেই পিন দিয়ে সে তার নিজের চোখ কি অন্ধ করে ফেলে। কারণ সে বলে আমি এই চোখ দুটি দিয়ে যা দেখার ছিল না, আসলে যা দেখার জন্য না সেসব দেখেছি, যা করার ছিল না সেসব করেছি, তাহলে এই চোখ আমার আসলে রাখার কোনো অধিকার নাই, এজন্য সে অন্ধ করে ফেলে। এবং পরবর্তীতে সে এই রাজ্য থেকে, থিবস রাজ্য থেকে একজন ফকিরের বেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেহেতু তাকে অভিশাপ দিছে এবং রাজ্যবাসী সবাই বলে যে আপনাকে এই রাজ্য থেকে কোনো রকম কোনো কিছু দেওয়া হবে না, আপনি আমাদের পূর্বে রাজার হত্যাকারী। তো এসব কিছু যখন বলে, তো এই জন্য হচ্ছে সে তখন ফকিরের বেশে চলে যায়। পরবর্তীতে ক্রেয়ন তার যে মামা অথবা শালা, এ হচ্ছে জোকাস্টার যে ভাই, এ হচ্ছে কিং এডিপাসকে আটকানোর চেষ্টা করে, বলে যে আপনি যাইয়েন না, আপনি এখানেই থাকেন, আপনি যেহেতু এই রাজ্যের সন্তান আপনি এখানেই থাকেন, আপনার যাওয়ার কোনো দরকার নেই, যা হওয়ার হয়েছে এটা সবকিছু কি একটা ফেট, ভাগ্যের দোষ, এই জন্য এটা হচ্ছে ট্র্যাজেডি অফ ফেট। তো আরেকটা ঘটনা বলতে ভুলে গেছি, মানে ঘটনা না, এই যে সে তার বাবাকে নিজে কি মেরে ফেলছে, নিজে বুঝতে পারতেছে না, এবং এই যে কাজটা করছে সে জানে না, তারপরও সে কি একটা প্রতিজ্ঞা করলো, কি করছে, যে আমি তাকে খুঁজে বের করব এবং এই রাজ্য থেকে শাস্তি দিয়ে বিতাড়িত করব। এটা যে বলছে এটাকে বলা হয় ড্রামাটিক আইরনি। কারণ ড্রামাটিক আইরনিটা এরকম, একটা কাজ করবে, নিজেই করবে কিন্তু আমি জানবো না, আমি করছি কিন্তু আমি জানি না, আমি সেটার কি কি বলে আইনের কাজটা করতেছি, অর্থাৎ শাস্তি দেওয়ার কাজটা করতেছি। তো এটাকেই বলা হয় ড্রামাটিক আইরনি। আচ্ছা, এরপর যখন ক্রেয়ন তাকে বাধা দিচ্ছিল যে আপনি যাইয়েন না, পরবর্তীতে কিং ইডিপাস বলে যে আমি নিজেই প্রতিজ্ঞা করছিলাম যে এই রাজ্যের যে পূর্বের রাজা ছিল কিং লায়াস, একে যে হত্যা করছে তাকে অবশ্যই আমি শাস্তি দিব, শাস্তি দিয়ে এই রাজ্য থেকে বিতাড়িত করব। তো আমার প্রতিজ্ঞা আমাকে অবশ্যই পালন করতে হবে। পালন করতে যায় সে সেখান থেকে কি আসলে চলে যায়। তো আপনাদের বইয়ে এতটুকুই আছে, এবং কি তার পরবর্তীতে আসলে সে তার ওই যে দুই ছেলে দুই মেয়ে এদের সামনে কান্নাকাটি করে এবং বলে যে আমি আসলে তোমাদের ভাই বোন বলবো নাকি আসলে আমার ছেলে মেয়ে বলবো, এইসব বলে বিলাপ করা শুরু করে। তো পরবর্তীতে যখন সে চলে যাওয়ার পর যেটা বলছিলাম কি, ওই যে অ্যাথেন্স যে রাজ্যটা ছিল, তার যে বন্ধু, তার যে মেয়ে ছিল, বড় মেয়ে অ্যান্টিগন, এই অ্যান্টিগনের সাহায্যে এই এথেন্স যে রাজ্যটা ছিল, এটা আসলে বইয়ের মধ্যে আপনারা পাবেন না, সামারিতেও পাবেন না। এটা আমি যখন ডিটেলস করছিলাম, ডিটেলস পড়ার কারণে কিছুটা অভিজ্ঞতা হয়েছিল সেখান থেকে, বা পড়া হয়েছিল। তো এই এথেন্স রাজ্যের যে রাজা কিং, এই কিং থেসাস, এ হচ্ছে কি এই কিং ইডিপাসকে জায়গা দেয়, থাকার জায়গা দেয় এবং আশ্রয় দেয়। কিং থেসাস যেহেতু তার বন্ধু মানুষ, এই জন্য কিং ইডিপাসকে আসলে কি জায়গা দেয়, থাকার অনুমতি দেয়।
তো এখান থেকে আসলে নাটকটা শেষ না, পরবর্তীতে এটা অন্য আরেকটা নাটক আছে এই সফোক্লিসেরই লেখা, সেটাতে যদি পড়েন সেটা পাবেন সেটা বিষয়টা কেমন। এরপরে তার যে ছেলে দুটো থাকলো, এই ছেলে দুটার মধ্যে কি রাজ্য পাওয়ার লোভ থাকে। তো তার যে দ্বিতীয় ইলেকট্রোকেল ইটি দাঁড়ান বানানটা ভুলে গেছি, ইটিইওসিএলইএস, ইটিওক্লেস যে ছিল, এ হচ্ছে তখন কি এই কিং ইডিপাসের পরে রাজ্যের দায়িত্ব নেয় বা রাজ্যভার নেয়। যখন সে নিজের রাজ্যভার নেয়, এই তার যে আরেক ছেলে ছিল পলিনেস, এই পলিনেসও সে রাজ্যের ভাগ চায়। তো তখন তাদের মধ্যে একটা সিদ্ধান্ত হয় যে তারা দুইজনেই রাজ্যটাকে ভাগ করে দুইজনে সমান ভাগে নেবে। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পরেও ইটিওক্লেস বলে কি সে তার কাছে যেহেতু ক্ষমতা আছে সে আসলে ক্ষমতা ছাড়বে না। এজন্য তাদের মধ্যে একটা যুদ্ধ তৈরি হয়। এই যুদ্ধের মধ্যে দুইজনে হচ্ছে কি মারা যায়, একজনও বেঁচে থাকে না, দুইজনেই মারা যায়। তো পরবর্তীতে রাজ্যের যেহেতু ভার নেওয়ার জন্য শুধু তার দুইটা মেয়ে ছিল, ইডিপাস আর জোকাস্টার দুটো মেয়ে ছিল। তো তাদের মধ্যে সরি এই দুই ভাই মারা যাওয়ার পর আসলে এই ক্রেয়ন আসলে মূলত হচ্ছে রাজ্যের দায়িত্ব নিছিল, যে রাজ্যটাকে পরিচালনা করতেছে। তো এটা যেহেতু পরিচালনা করতেছে, এই পরিচালনা করার যে নিয়ম কানুন শাসন এই সব কিছু কি তার যে মেয়ে ছিল অ্যান্টিগন এর ভালো লাগতেছিল না। তো এই জন্য সে মূলত আলাদাভাবে ক্রেয়নের সাথে একটা যুদ্ধে জড়ায় যায়। এটা হচ্ছে আমার পরবর্তী আরেকটা ড্রামা আছে, আপনাদের সিলেবাসে নাই, সে ড্রামার মধ্যে আমি পাইছিলাম। তো এই অ্যান্টিগনের সাথে ক্রেয়নের যুদ্ধ লেগে যায়। তো এই যুদ্ধটার পর্যন্তই সেই ড্রামাটা শেষ হয় আর কি। আমি শর্টকাটে একদম সর্বশেষটা বলে দিছিলাম। এই যুদ্ধটা হয়, যুদ্ধটাতে হচ্ছে অ্যান্টিগন জিতে এবং ক্রেয়ন সেখানে মারা যায়। অ্যান্টিগন এরপর থিবস রাজ্যে রাজ্য পরিচালনা করে। এরপর এটা আর কি চলতে থাকে, এটা আরো বেশ কয়েকটা নাটকের মধ্যে এই খবরগুলো পাওয়া যায়। তো এটাই হচ্ছে আমাদের ইডিপাস রেক্স নাটক। এখন আমি আরেকটা বিষয় ক্লিয়ার করব, ইডিপাস রেক্সে কি ইডিপাসকে ট্রাজিক হিরো বলা হয়। তো ট্রাজিক হিরোর এলিমেন্ট গুলা আপনারা একটু যারা যারা ক্লাস করতেছেন বা পরবর্তীতে দেখবেন একটু কষ্ট করে ট্রাজিক হিরো কেন, এর যে এলিমেন্ট গুলা কি কি থাকে, যেমন হ্যামার্সিয়া, পিটিএন ফেয়ার, এই ধরনের প্রায় 6-7টা এলিমেন্ট আছে। আমি পরবর্তীতে নোটটা দিয়ে দিব। এই নোটটার বা এইটা হচ্ছে সুন্দর করে এটা হচ্ছে অ্যানালাইসিস করবেন বা এক্সপ্লেন ইডিপাস এজ আ ট্রাজিক হিরো, এই প্রশ্নটার উত্তরটা লিখবেন। এটা অনেক ইম্পর্টেন্ট, যারা সামনে পরীক্ষা দিবেন সেকেন্ড ইয়ারে অনেক ইম্পর্টেন্ট। অথবা যারা হচ্ছে নিউ সেকেন্ড ইয়ার আপনারা হচ্ছে কি এটা অবশ্যই পড়বেন, কারণ আপনাদের এবার যদি ব্রড কোশ্চেনে আসে তাহলে আপনাদের শর্টে আসবে, আর যদি এবার শর্টে আসে বা নাও আসে আপনাদের ব্রডে আসবে। তো সবাই এই কাজটা করেন, ব্রড আকারে প্রশ্নের উত্তরটা লিখেন। আর আমি আরেকটা কাজ করে দেই, সেটা হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট, এই যে ড্রামাটার সর্বশেষ যে লাইনটা ছিল সেটা একটু লিখি, লিখার পর হচ্ছে আপনাদের অবশ্যই আমি ক্লিয়ার করে দিব আসলে কি বলার চেষ্টা করছে। Mortal man must always look to his ending. To his ending, and none can be called happy until happily। এই যে বিষয়, এটা হচ্ছে একটা কোটেশন ইউজ করতে পারবেন প্রশ্নের মধ্যে। আচ্ছা, এটা একটা কোটেশন ইউজ করতে পারবেন। এখন এটার অর্থটা কেমন? মর্টাল ম্যান মাস্ট অলওয়েজ লুক টু হিজ এন্ডিং, অর্থাৎ একজন মানুষের কি হয় যে জীবনটা যে শেষ হয়ে যায় এটার মধ্যে কি অবশ্যই দেখার মতো কিছু থাকে, শেষটা কি দেখার মতো হইতে হয়। কখন? যেমন ইডিপাস রেক্সের কিন্তু টাকা পয়সার অভাব ছিল না, তার যে মৃত্যুটা হয়েছে সেটা কি মৃত্যুটা না, সে যে রাজ্য থেকে বিতাড়িত হইলো তার অবস্থাটা কি হয়েছে, একজন ফকিরের বেশে গেছে।
তাহলে এটা কখনোই কি হ্যাপিলি হইল না। এটাই বলছে অ্যান্ড নান ক্যান বি কল্ড হ্যাপি, যদি আমরা এটাকে কি হ্যাপি বলতে পারি যতক্ষণ না পর্যন্ত এই যে সে সুখী ভাবে কি মৃত্যুবরণ করবে না। একটা মানুষের যদি শেষটা কি হ্যাপি, মানে সে জীবনে অনেক সুখী থাকে, তার মৃত্যুটা যদি সুখী না হয়, তাহলে তাকে আসলে আমরা হ্যাপি বলতে পারবো না। এটাই হচ্ছে আমাদের এই ইডিপাস রেক্স নাটকটার লাস্ট লাইন গুলা, লাস্ট দুইটা লাইন। তো অবশ্যই এই দুটো লাইন কি আমাদের দরকার আছে। আচ্ছা, এখন বলেন কি অবস্থা, ক্লাস কি বুঝতে পারছেন নাকি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে প্রশ্ন করেন, ট্রাই করবো উত্তর দেওয়ার, যতটুকু পারি এতটুকু থেকে ট্রাই করবো। একজন বলছেন যে থ্যাংক ইউ সো মাচ, জি পারছি ভাইয়া, অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক সুন্দর করে বুঝাই দিচ্ছেন ভাইয়া, মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যে এই বিষয়টা বুঝেননি, যে এই জায়গায় বুঝেননি, এমন কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর ক্লাসটা এখনো বলি, শেয়ার করে রাখে দিবেন ক্লাসগুলা, পরবর্তীতে অনেক কাজে লাগবে। পরীক্ষার আগে আগেও যদি ক্লাসগুলো দেখেন, দেখবেন যে অন্তত পরীক্ষার রুমে যে পরীক্ষাগুলো কি খুব ভালো মতো দিতে পারবেন। আর ড্রামাগুলা ডিটেলস এভাবে আপনি সামারি পড়ে পাবেন না। আপনি যদি সামারি দেখেন, অনলাইনে সার্চ দিয়ে দেখবেন, বা আমাদের গ্রুপে কিছু সামারি দেওয়া আছে, এই সামারিগুলোর মধ্যে যদি পড়েন, এত ডিটেলসলি কখনোই কোনো কিছু পাবেন না। উনি বলছেন যে ব্রড কোশ্চেন গুলা, এক্সামে কিভাবে অ্যান্সার করব, আই মিন কতটুকু লিখতে হয়। আচ্ছা, আপনি কি সেকেন্ড ইয়ারের মানে পরীক্ষার্থী নাকি নিউ সেকেন্ড ইয়ার, এটা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। সোলাইমান প্রধান, একটু বলিয়েন যে আপনি আসলে সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী নাকি নিউ সেকেন্ড ইয়ার। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু বলতে ভুলে গেছিলাম, একটু ক্লিয়ার করে নিই। এই যে ইডি পাস, ইডি পাস অর্থ কি? ইডি পাস অর্থ কি? কেউ জেনে থাকলে বলেন যে ইডি পাসের অর্থ কি। আর আমি আপনারা ইডিপাসের অর্থটা যদি জানেন বলতে থাকেন, আমি এই মুহূর্তে বলি এনার যে প্রশ্নের উত্তরটা, যে সেকেন্ড ইয়ারের এক্সাম দিব, আর একজন বলছেন যে জি ভাইয়া আমিও জানতে চাচ্ছি, আমি নিউ সেকেন্ড ইয়ার। আসলে বলি, একটা প্রশ্নের উত্তর আপনি কতটুকু লিখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি এক পাতার মধ্যে মূল সব বিষয়বস্তু যেটা প্রশ্নে চাইছে সেটা লিখতে পারেন, সেটা আপনার জন্য ভালো, এবং টিচার আপনাকে কিছুই বলবে না, যা মার্ক দেওয়ার অবশ্যই ভালো মার্ক দেবে। এখন কখনোই কি এক দুই পৃষ্ঠার মধ্যে সম্ভব হয়? আপনি আপনার হাতের লেখা যদি এখন ছোট হয়, আমার হাতের লেখা যেমন বড়, আমি এই বোর্ডের মধ্যে সবগুলো যদি লিখে একসাথে বুঝিয়ে দিতে পারতাম, সব নামগুলো থাকতো, তাহলে ভালো হতো। যেহেতু আমার হাতের লেখা বড়, অবশ্যই আমি এটা পারিনি। আমার অবশ্যই পেজ বেশি লাগবে পরীক্ষার খাতায়। আপনি কারো যদি হাতের লেখা ছোট হয়, আমি যদি বলি যে আপনি 6 পেজ করে লিখবেন, যার হাতের লেখা ছোট সে কি বেঁচে থাকবে 6 পেজ লিখতে গেলে? এখন বিষয় হচ্ছে আপনি একটা প্রশ্নের উত্তর কতটুকু লিখবেন, সেটা হচ্ছে আপনার নিজের উপরে নির্ভর করবে।
আমার প্রশ্নের উত্তরটা আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদের যে প্রশ্নটা ছিল এটার উত্তরটাকে দিছি। এখন আপনি কি করবেন, কিভাবে প্রশ্নের উত্তর লিখবেন, সেটা অবশ্যই আপনাকে মাথায় রেখে করতে হবে। ইডিপাসের মিনিং হচ্ছে স্লো অ্যান্ড ফুড। জি, বেশ কয়েকজন বলছেন যে স্লো অ্যান্ড ফুড। আচ্ছা, কয়েকজন মানে বানানটা একটু অন্যরকম লিখছেন, একজন নাকি? না, ঠিক আছে, সবারই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। স্লো অ্যান্ড ফুড এটার অর্থ কি? ফোলা পা। কারণ ওই যে ইডিপাস রেক্স, ইডিপাসের যে তার বাবা কিং লায়াস শিক বা লোহার রড গরম করে তার পায়ে এপাশ থেকে ওপাশে দিছিল, তখন কি তার পাটা ফুলে যায়। তো এই জন্য এই সেখান থেকে মেরোপি আর পলিবাস এই বাচ্চাটার নাম রাখে ইডিপাস। তার পাটা যেহেতু খোলা ছিল এই জন্য তার নাম রাখছিল ইডিপাস। আসলে মূলত ইডিপাস নামটা তার পা ফোলার কারণেই নামটা আসছে। আচ্ছা, প্রশ্নের উত্তরটা কি আরেকটু বলি। মূলত হচ্ছে আমি যেটা করি, আমার হাতের লেখা কিন্তু বড়, আমি মূলত এপিট ওপিট করে 4.5 পেজ বা সর্বোচ্চ 5 পেজ, এর বেশি না। আর যেটা শর্ট কোশ্চেন এটা হচ্ছে মূলত আমি 1.5 থেকে 2 পেজ, এর বেশি লিখি না। কারণ এর বেশি আমার লেখার টাইম থাকে না। আমি এর মধ্যেই যা লিখি এটুকুতে আমি কি সব মূল কথাগুলো লেখার চেষ্টা করি, অপ্রয়োজনীয় কথাগুলো ফেলে দিই, সঠিক কথাগুলো লিখি। যেমন এই যে ড্রামার মধ্যে আমি একটা বিষয় বলি, আমরা বলি না যে ইন দ্য ড্রামা। এখন আপনি একটা প্রশ্নের উত্তরে লিখতেছেন যে এই একটা ঘটনা ঘটতেছে, এই ঘটনাটা ইন দ্য ড্রামা, এই ড্রামার মধ্যে। কোন ড্রামার মধ্যে? এই প্রশ্নের উত্তরটা কি বলা আছে ইন দ্য ড্রামা? আপনাকে অবশ্যই সেখানে নাটকটার নামটা, ড্রামাটার নামটা উল্লেখ করতে হবে। ইন দ্য ড্রামা না লিখে যদি লিখেন যে ইডিপাস রেক্স, দ্য ড্রামা অফ ইডিপাস রেক্স, ঘটনাটা এটা, তো তাহলে হচ্ছে কি বেস্ট হয় না? কারণ আপনি সরাসরি বললেন যে ইন দ্য ড্রামা, তাহলে হচ্ছে টিচারের বুঝতে কষ্ট হয়, এই জন্য এই কথাগুলো কি ফেলে দিবেন, এগুলো দরকার নেই। আর আমরা পরীক্ষার খাতে অনেক সময় করি কি, কিছু কিছু ওয়ার্ড আছে, দ্যাটস ওয়াই, মানে বারবার লিখতে থাকি, সো দ্যাট, মানে কিছু কিছু কমন ওয়ার্ড আছে আমাদের সবার, যে যখন প্রশ্নের উত্তর আর পারি না বানায় লিখতে, তখন আর কি করবো, কমন পড়েনি, বারবার এক ওয়ার্ড গুলোই ব্যবহার করি। এগুলো একটু পরিহার করবেন, কারণ এগুলা টিচার গুলো খুব বিরক্ত হয় এসবে। দেখবেন যে আপনাদের এমন কিছু কমন ওয়ার্ড আছে যে ইন দিস পোয়েম, ইন দ্য ড্রামা, বারবার এই ওয়ার্ড গুলো ব্যবহার করেন। এক্সামে নাকি ইজি ল্যাঙ্গুয়েজ অ্যান্সার লিখলে নাম্বার কম দিতে চায়, এটা কি সত্যি? আল্লাহর রাস্তা, এটা কে বলছে আপনাকে? অনেক সময় হার্ড ল্যাঙ্গুয়েজ গুলো মনে থাকে না, সবসময় তো ইজি ল্যাঙ্গুয়েজে লিখতে হয়। আপনি যত বেশি ইজি ল্যাঙ্গুয়েজে লিখবেন তত বেশি অন্য থেকে মার্ক পাবেন। হার্ড ল্যাঙ্গুয়েজ গুলো মূলত স্টাডি গাইডে থাকে। আর হার্ড ল্যাঙ্গুয়েজ সাজানো গোছানো ভাবে আপনি যদি স্টাডি গাইড থেকে মুখস্থ করে লিখেন, আর যে বানায় লিখছে টিচার যদি বুঝতে পারে যে স্টুডেন্টটা বানায় লিখছে এবং সঠিক লিখছে, তাহলে তাকে বেশি মার্ক দিবে আপনার থেকে। কখনোই স্টাডি গাইডের প্রশ্নের থেকে মানে প্রশ্নে কখনোই বেশি মার্ক পাওয়া যায় না। আচ্ছা, অলরেডি 1.5 ঘন্টা সময় হয়ে গেছে, আজকে শেষ করে দিই। আর নেক্সট ক্লাস কবে হবে আমি নিজেও জানি না, আমি কবে ফ্রি থাকবো, তবে ফ্রি হয়ে ক্লাস নেওয়ার ট্রাই করবো। এরপরে ক্লাস নিলে অ্যাজ ইউ লাইক ইট, অথবা এমন বাকি 4টা ড্রামার মধ্যে আরেকটা নিয়ে নেবো। তো ভালো থাকবেন, আর ক্লাসটা অবশ্যই শেয়ার করে রাখবেন যতটুকু পারেন, আপনাদের পরিচিত বন্ধুদের মানে কাছে পৌঁছায় দিয়েন। আর একটা কাজ করতে পারেন, আমাদের গ্রুপের জন্য একটু হেল্প করে দেন। গ্রুপে সবাই অন্তত 10-15 জন করে কি মেম্বার ইনভাইট করে দেন। আপনার ইংলিশ ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সবাইকে 10-15 জন, 20 জন, 100 জন হলেও কোনো সমস্যা নেই, যতজনকে পারেন ইনভাইট করে দেন। আমাদের খুব 40 কে কি পার হয়ে গেছে, তো আমরা 50 কে অপেক্ষায় আছি, কখন 50 কে হবে সেটা আপনাদের সাথে আমরা মানে কোনো কিছুর মাধ্যমে অবশ্যই শেয়ার করতে পারবো। তো এটা একটু করে দেন, এই জন্য অবশ্যই মেম্বার ইনভাইট করে দিন। ধন্যবাদ, আজকে ক্লাস এখানে শেষ করতেছি।